আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ভেক্টরের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা এর আগে ভেক্টরের 2টা লেকচার কমপ্লিট করছি। সো এখানে হলো আমাদের ভেক্টরের 3rd লেকচার। আমরা আমাদের ক্লাসগুলোতে বলছিলাম যে আমরা আমাদের ক্লাসগুলোতে একটু ধারাবাহিকভাবে যাব। সো আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা দিছি, এই হোমওয়ার্কটা দিয়েই আমরা আজকের ক্লাসটা শুরু করব। শুরু করার আগে তোমাদের থেকে জানতে চাই যে কে কে হোমওয়ার্কটা বাসায় প্র্যাকটিস করছো, এবং তোমরা হলো যারা হোমওয়ার্কটা প্র্যাকটিস করছো তোমাদের রেজাল্ট কত আসছে বাইকে একটু করে জানাও, ঠিক আছে? আর যারা অনেক চেষ্টা করেও পারো নাই, তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা আমাদের এই ক্লাসেই হোমওয়ার্কটা দিয়েই হোমওয়ার্কটা সলভ দিয়েই হলো আমরা আজকের ক্লাসটা শুরু করব। তো চলো আমরা হলো আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের হোমওয়ার্ক কী ছিল? যে ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 12, 5 এবং 13, এবং আমাদেরকে বলছে এ প্লাস বি ইকুয়াল টু হলো সি। তো এইখানে সলভ করার সময় তোমরা যেহেতু অনেকবার এই কোশ্চেনটা পড়ছো, সো আমরা একটু বলি যে এই যে এ প্লাস বি ইকুয়াল টু সি, এইটা হলো আমার এই কোশ্চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এইটা দিয়েই আমি আসলে এই কোশ্চেনটা আগাবো। আচ্ছা, তোমরা কি একটু চিন্তা করতে পারতেছো যে আমরা গত ক্লাসে বলছিলাম যে পি প্লাস কিউ ইকুয়াল টু হলো আর। এটা হলো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে দেখছি, সামান্তরিক সূত্র থেকে দেখছি, তাই না? তাহলে বলো তো এখানে আর কি? এখানে আর কি? এখানে আর হলো পি এবং কিউ এর লব্ধি। এখানে আর কি? এখানে আর হলো পি এবং কিউ এর লব্ধি। তাহলে সিমিলার ভাবে এটা লেখা আছে না? সিমিলার ভাবে এটা লেখা আছে না? এ প্লাস বি ইকুয়াল টু সি। তার মানে সি কি? সি হলো এ এবং বি এর লব্ধি, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এ প্লাস বি ইকুয়াল টু যদি সি হয়, এখান থেকে আমরা কি লিখতে পারি? ওই যে তোমরা হলো পি প্লাস কিউ ইকুয়াল টু আর, এইটার উপর বেস করে তোমরা যেই কাজটা করছো সেটা হলো কি লিখছো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা বের করছো, তাই না? এটা বের করছো, তোমরা বের করছো, কারণ আমি ক্লাসে করানোর পর তো তোমরা বাসায় আবার করছো, তাই না? তার মানে এটা তো সত্য। আমরা এটা কিভাবে আসছে এটাও দেখছি, দেখছি না? একদম ফুল দিয়ে আমরা দেখছি যে এই জিনিসটা কিভাবে আসছে। তাহলে এটা যদি এরকম হয়, এখানে কি? এখানে আমরা কি লিখতে পারি? এখানে সিমিলারলি আমরা লিখতে পারি না সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। এটা আমরা লিখতে পারি, পারি কি না? ওকে, তাহলে এবার আসো, এখানে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই 3টা ভেক্টরের মান দেওয়া আছে। একটা হলো 12, এটা হলো এ ভেক্টরের মান, 5 বি ভেক্টরের মান, এবং 13 এটা হলো সি ভেক্টরের মান। তাহলে আমরা সি এর জায়গায় লিখতে পারি 13 রুট ওভার, এর জায়গায় আমরা লিখতে পারি 12 স্কোয়ার, বি এর জায়গায় আমরা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 কজ আলফা। এখন আসো, এটা আমরা লিখলাম। কোশ্চেনে কি বের করতে বলছে এটা কিন্তু পড়িনি। বলছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে। আচ্ছা বলো তো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি বলছিলাম? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা হলো আলফা। তার মানে আমাদের এখান থেকে বের করতে হবে আলফা ইকুয়াল টু কত। আলফা ইকুয়াল টু কত? তাহলে এখান থেকে আমার সবগুলো ভ্যালু দেওয়া আছে। একটা ইকুয়েশন থেকে একটা আননোন সলভ করা যায় না? অবশ্যই সলভ করা যায়। চলো আমরা সলভ করি। তাহলে আমরা যদি দুই পাশে রুট তুলতে চাই, আমাদের দুই পাশে বর্গ করতে হবে। বর্গ করলে এখানে আসছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 কজ আলফা। আচ্ছা, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এটা একটু মাথায় রাখবা। দেখছো একই জিনিস কতবার আসতেছে? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা মানে কত? এটা মানে হলো 13 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু কজ আলফা। আমাদের এই আলফাটাই বের করতে হবে। এবার আসো, এইখানে হলো 13 স্কোয়ার আছে, এখানেও 13 স্কোয়ার আছে। তাহলে আমরা যদি 13 স্কোয়ারকে এই পাশে আনি, 13 স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের কি থাকে? শূন্য থাকে। শূন্য ইকুয়াল টু থাকে 2 ইন্টু 12 ইন্টু 5 কজ আলফা। আচ্ছা বলো তো, এই যে পুরো পোর্শনটুকু, এই যে ধ্রুবকটুকু আছে, এই ধ্রুবকটুকুকে আমি যদি শূন্য দ্বারা ভাগ দিই, শূন্যকে তুমি যদি কোনো কিছু, সরি ভুল বলছি, শূন্য শূন্যকে যদি আমরা এই ধ্রুবক দ্বারা ভাগ দিই, তার মানে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ দিলে ভাগফল কত আসবে? শূন্য আসবে। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে কজ আলফা ইকুয়াল টু হলো শূন্য, কজ আলফা ইকুয়াল টু শূন্য। তাহলে আমার বাইরে একটু বলো তো, আলফার মান তাহলে কত হবে? আলফার মান কজ কত ডিগ্রির মান? শূন্য, 90 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 0, যেটা রেজাল্ট হলো 90 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। খুব সহজ একটা ম্যাথ না? বলো কার কার উত্তর হয়েছে? ভাইয়ের সাথে তোমাদের উত্তর কার কার মিলছে? আর কে কোথায় আটকে গেছে এই ম্যাথটা করতে গিয়ে ভাইকে কমেন্ট করে জানাও।
তো চলো আমরা এবার দেখি আমরা আজকের ক্লাসে কি কি পড়বো। সো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো, আজকের ক্লাসে মেইনলি আমরা 4টা কনসেপ্ট পড়বো এবং প্রতিটা কনসেপ্টের সাথে আমরা প্র্যাকটিস করব। ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো থিওরি প্লাস হলো প্র্যাকটিস, দুইটাকে প্রপার কম্বিনেশন করা, দুইটার প্রপার কম্বিনেশন করা। তুমি যদি শুধু থিওরি পড়ে যাও কিন্তু প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। আবার তুমি শুধু প্র্যাকটিস করে গেলা বাট থিওরি বুঝলা না, তাইলেও কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তাহলে ফিজিক্সে ভালো করার হ্যাক্স কি, থিওরি প্লাস প্র্যাকটিস দুইটা প্রপারলি শেষ করতে হবে, ঠিক আছে? দুইটাতে প্রপার টাইম দিতে হবে। তুমি কনসেপ্ট বুঝলা না, এসে হিউজ ম্যাথ করে যাচ্ছ, দিনের পর দিন ম্যাথ করে যাচ্ছ, লাভ হবে না। তুমি ম্যাথ মুখস্থ করবা কিন্তু এটা তো মুখস্থর জিনিস না। এটা কিসের জিনিস? এটা হলো বুঝে বুঝে পড়ার জিনিস। আর বুঝতে হলে আগে কনসেপ্ট শিখতে হবে। তো চলো এখানে আমরা দেখি আজকে কি কি পড়বো। আজকে আমরা পড়বো ভেক্টরের বিয়োজন, আমরা পড়বো ভেক্টরের উপাংশ সূত্র ও ভেক্টর বিভাজন, আমরা পড়বো লম্ব উপাংশ, আমরা পড়বো ভেক্টর উপাংশগুলোর ব্যবহার, বাস্তব জীবনে আমরা কোথায় কোথায় এই উপাংশগুলো ব্যবহার করি, এবং প্রতিটা টপিকের সাথে এই টপিক সংক্রান্ত যে প্রবলেম আছে এগুলো হলো আমরা সলভ করব। এবং আমরা বলছি তোমরা আমাদের 2টা ক্লাস করে আসছো, আমাদের প্রবলেমগুলো কি বেসড হয়, আমাদের প্রবলেমগুলো এইচএসসি প্লাস অ্যাডমিশন 2টা জায়গায় তোমার কভার করবে। তার মানে তুমি 0 টু অ্যাডভান্স প্রিপারেশন পেয়ে যাচ্ছ জাস্ট একটা ক্লাসে, ঠিক আছে? জাস্ট এই একটা প্লে লিস্টেই তুমি 0 টু অ্যাডভান্স ফুল প্রিপারেশন পেয়ে যাচ্ছ। এবং আমাদের প্রতিটা একাডেমিক ক্লাস আমরা এভাবেই নেওয়ার ট্রাই করি। তো চলো আমরা শুরু করি। এখান থেকে একটু কথা না বললেই নয়, সেটা হলো তোমার এই যে উপাংশগুলো আছে ভাইয়া, এই উপাংশগুলো হলো পরীক্ষার জন্য, শুধু পরীক্ষা না, তোমার ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট। ফিজিক্সের যেই কোনো কিছু বুঝতে গেলে তোমার এই উপাংশ বিভাজনটা হলো লাগবে, ঠিক আছে? আমরা এই উপাংশ দিয়ে সামনে আরো অনেক কিছু পড়বো ফিজিক্সের, তাইলে এইটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো আমরা শুরু করি আমাদের ভেক্টর বিয়োজন দিয়ে। শুরু আমাদের প্রথম যে টপিকটা ছিল ভেক্টর বিয়োজন। তাহলে ভেক্টর বিয়োজন কি? নর্মাল কথা, যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। যোজন মানে কি? যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। তো এইখানে হলো ভেক্টরের বিয়োজনকে তুমি চিন্তা করতে পারো, ভেক্টরের বিয়োজনকে তুমি চিন্তা করতে পারো ভেক্টরের বিয়োগ হিসাবে। ভেক্টরের বিয়োজনকে তুমি কি চিন্তা করতে পারো? ভেক্টরের বিয়োগ। ধরো এ এবং বি দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে বিয়োগ করলাম, বিয়োগ ফল আমার সাবট্রাকশন এস দিলাম, আমি এস দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে? তাহলে এ এবং বি দুইটাকে আমি বিয়োগ করে এস পাইছি। এখন দেখো এই জিনিসটাকে আমি আবার কি লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি এ প্লাস মাইনাস বি। তার মানে এর সাথে আগে যেদিকে বি ছিল তার বিপরীত দিকে বি নিয়ে আমি যদি যোগ করি তাহলে আমি কি পাবো? আমি একটা রেজাল্ট্যান্ট পাবো বা সাবট্রাকশন পাবো। এখন বিয়োজন জিনিসটা হলো এটাই, বিয়োজন হলো দুইটা ভেক্টর রাশির বিয়োগফল, দুইটা যে ভেক্টর রাশির বিয়োগফল, এটা আমরা কি থেকে পাই? তাদের যোজন নিয়ম হইতেই পাই। তার মানে এই বিয়োগফলটাও আমি যোজনের নিয়মেই সলভ করব। তো জিনিসটা একটু বোঝার ট্রাই করি, চলো জিনিসটা একটু বোঝার ট্রাই করি। ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, আমার কাছে দুইটা ভেক্টর আছে, ঠিক আছে? দেখো খুব সহজে একদম যোজনের নিয়ম থেকে আমরা বুঝবো। সো এটা একটা ভেক্টর। এবার আসো আমরা ধরলাম আমার আরেকটা ভেক্টর, আচ্ছা সরি, সো আমার আরেকটা ভেক্টর আছে, এই যে ধরো আরেকটা ভেক্টর, ওয়েট, এই যে আমার আরেকটা ভেক্টর, এই ধরো আমি দিলাম আমার দুইটা ভেক্টর ব্যা, একটা ভেক্টর হলো আমার পি আর একটা ভেক্টর হলো আমার কিউ। দুইটা ভেক্টর আছে, একটা পি আর একটা কিউ। তাহলে সহজ কথায় এদের লব্ধি আমরা কত পড়ছিলাম? আমরা জানি এদের লব্ধি হবে এই বরাবর, মাঝখান বরাবর কোনো একটা দিকে। সো তুমি আমি সবাই লব্ধি পড়ছি কত? এদের লব্ধি ছিল, এই লব্ধি ছিল তোমার পি প্লাস কিউ। এখন ধরো তুমি, এটা ছিল ভেক্টরের যোজনের থেকে, তাই না? এখন আমরা হলো বিয়োজন করতে চাইতেছি, তার মানে আমরা কি করতে চাইতেছি? পি মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ যেদিকে, মাইনাস কিউ কি হবে? ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে, ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে, এটা হবে আমাদের কি? মাইনাস কিউ। তাহলে আমরা বলতে পারি না মাইনাস কিউ কি? মাইনাস কিউ হলো ঠিক এরকম একটা জিনিস, ঠিক এরকম একটা জিনিস হলো মাইনাস কিউ। তাহলে এটাকে আমরা বলতে পারি মাইনাস কিউ। এখন আমি যদি প্লাস পি এবং মাইনাস কিউ এর মধ্যে লব্ধি বের করতে চাই, তাহলে সেই লব্ধিটা আমার কি হবে? সেই লব্ধিটা আমার কি হবে বলতো? সেই লব্ধিটা হবে এইরকম মাঝামাঝি কোনো একটা দিকে, এবং এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই হবে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ হবে না? এটা অবশ্যই হবে পি মাইনাস কিউ। তার মানে এই বিয়োজনটাও আমি আসলে যোজনের সূত্র থেকে পাই, বিয়োজনটা আমি কি পাই? যোজনের সূত্র থেকেই পাই। এবার আসলে এই যে ভেক্টর রাশির বিয়োজন, এটাকে আমরা একটু দুইটা নিয়মে দেখার ট্রাই করি, এটাকে আমি একটু দুইটা নিয়মে দেখার ট্রাই করি। তাহলে আমি কি কি নিয়মে দেখতে পারি? আমি কি কি নিয়মে দেখতে পারি? দেখো আমি দেখতে পারি এটা হলো তোমার ত্রিভুজ নিয়মে
এবং সামান্তরিক নিয়ম, এই দুইটা নিয়ম আমরা একটু দেখি। তাহলে আমরা যদি হলো ত্রিভুজ, ভেক্টরের ত্রিভুজ বিয়োজনটা দেখি, তাহলে ত্রিভুজ বিয়োজনটা কেমন হবে বলো তো? খুব সহজ জিনিস এগুলো। ত্রিভুজ বিয়োজন কেমন হবে? তোমরা অলরেডি আমি যে এক্সাম্পলটা দেখাইছি, এটা থেকে তোমরা আইডিয়া পেয়ে যেতে পারো। তোমরা যদি চাও যে এই এক্সাম্পলটা আমরা দেখছি, এটা থেকেই তুমি আইডিয়া পেয়ে যাইতে পারো, ঠিক আছে? তাইলে যেটা বলা হয়, আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি, ধরো এটা একটা ত্রিভুজ। এবার আসো, এইটা যেহেতু একটা ত্রিভুজ, এটাকে আমি যদি পি ধরতাম, এটাকে আমি যদি কিউ ধরতাম, তাহলে আমি বলতাম লব্ধি হলো এইটা আর, যেটা হলো পি প্লাস কিউ। লব্ধি আর হলো কি? পি প্লাস কিউ। তাহলে এই লব্ধি আর পি প্লাস কিউ এটা কেমন ছিল? এটা হলো প্রথম দুইটা যেই ক্রমে ছিল তার বিপরীত ক্রমে। এবার আসো, জিনিসটাকে আমি যদি একটু চেঞ্জ করে দিই, এটা আমরা একটু জাস্ট তোমাদেরকে ঘুরে আনলাম, ঠিক আছে? তোমাদেরকে একটু আগের কনসেপ্টগুলো থেকে ঘুরে আনলাম। এখন আমি যদি এটা কি করি, একটু চেঞ্জ করে দিই। ধর আমি পি রাখলাম এখানে। আচ্ছা, কিউটা আগে কোন দিকে ছিল? কিউটা আগে ছিল হলো তোমার এই দিকে, এই বরাবর কিউ ছিল, তাই না? এখন আমি বিপরীত দিকে কিউ নেই, তাহলে আমার মাইনাস কিউ নিতে হবে। পি তো নিলাম, মাইনাস কিউ নিতে হবে, ঠিক আছে? তাহলে মাইনাস কিউ নেওয়ার জন্য আমি কি করছি? মাইনাস কিউ নেওয়ার জন্য বিপরীত দিকে নিছি। তাহলে এই জিনিসটা কি আমার মাইনাস কিউ ডিনোট করে না? এটার মান কি? এটা মাইনাস কিউ না? মাইনাস কিউ। তাহলে এবার আসো, তার মানে আমি যেহেতু দিক বিপরীত করে দিছি, আমরা আরেকটা মাইনাস দেবো না, ঠিক আছে? আমরা মাইনাস যেহেতু দেবো না, আমরা তো দিকটাকেই বিপরীত করে দিছি, এটাকে আমরা এই কিউই ধরলাম, এটা অলরেডি মাইনাস চলে আসবে। এবার আসো, আমরা যদি এবার এই জিনিসটা বের করি, এটা যদি আমরা বের করি, ধরো এটার মান দিলাম এস, যেহেতু বিয়োজন এস, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? এখান থেকে আমরা কি লিখতে পারি? ওই যে তোমার একই ক্রমে থাকলে এক পাশে, বিপরীত ক্রমে থাকলে অন্য পাশে, তাহলে একই ক্রমে কারা আছে? এস প্লাস কিউ, এর হলো এক ক্রমে আছে, আর বিপরীত ক্রমে আছে পি। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, এই পি হলো এস এবং কিউ এর লব্ধি। অন্যভাবে আমরা যদি এসকে এক পাশে রাখতে চাই এবং পি আর কিউ এর লব্ধি বের করতে চাই, তখন এটা হবে পি মাইনাস কিউ, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ভেক্টর থেকে, ত্রিভুজ থেকে আমরা ভেক্টর বিয়োজনটা বের করতে পারি। ওই যে বললাম, বিয়োজন আসলে কিছুই না ভাইয়া, এটা হলো যোগেরই একটা ফর্ম, তাহলে এবার আসো, সামান্তরিক সূত্র দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, তো সামান্তরিক সূত্রের জন্য আমার বেশি দূর যাওয়া লাগবে না। এই যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটাই, এটাই হলো আমরা সামান্তরিক সূত্র দিয়ে ইউজ করব। তাহলে এরপর আমরা ইউজ করব কি? হলো তোমার সামান্তরিক সূত্র। তাহলে এবার সামান্তরিক সূত্রতে আমরা একটু আসি। আমরা যদি সামান্তরিক সূত্র, ভেক্টর বিয়োজনের সামান্তরিক সূত্র যদি দেখি, তাহলে জিনিসটা কেমন হবে? একটু আইডিয়া নাও, তোমরা এগুলো সব জানো। কেমনে জানো? না জানলো এখন জানবা। জাস্ট আগের জিনিসই, গত ক্লাসে আমরা লেকচার 2তে যা পড়ছি এখানেও তাই। জাস্ট দেখো জিনিসটা, একটু চোখ মেলে দেখো ভাইয়ের সাথে। তাহলে বলো ভাইয়া, তোমরা ভাইকে একটু বলো, এইটা যদি আলফা হয়, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হলো আলফা। কারণ তখন পিও পজিটিভ ছিল, কিউও পজিটিভ ছিল। এখন এদের মধ্যবর্তী কোণ কত হবে? এই কোণটা না? এই যে নতুন মধ্যবর্তী কোণ, সেটা কত হবে? নতুন মধ্যবর্তী কোণ অবশ্যই এই কোণটা হবে, পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। যদি আমরা বিয়োজনে যাই, তাহলে পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে উপরেরটা যদি আলফা হয়, আমরা জানি কোন একটা সরলরেখা কত 180 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই পুরোটা তোমাদেরকে যদি দেখাই, এই পুরোটা কত? এই পুরোটা হলো 180 ডিগ্রি, এর মাঝখানে এতটুকু হলো আলফা। তাহলে এই যে বাকি অংশটুকু আছে, সেই অংশটুকু কত হবে? সেই অংশটুকু অবশ্যই 180 মাইনাস আলফা হবে। তাহলে আমরা যদি পি মাইনাস কিউ এর লব্ধি বের করতে চাই, এস এর মান, দেখো, আমরা যদি এখান থেকে পি মাইনাস কিউ এর লব্ধি বের করতে চাই, তাহলে জিনিসটা কেমন হবে? পি মাইনাস কিউ ইকুয়াল টু এস, যেটাকে আমরা বলছি, আমরা লিখতে পারি যে তোমার পি প্লাস মাইনাস কিউ ইকুয়াল টু এস। আমরা লিখতে পারি, এটা পারি না? সো এটা যদি লিখতে পারি, এবার আমরা লব্ধির সূত্র ইউজ করি, এস ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার, যেহেতু কিউ হলো মাইনাস, সো আমরা লিখলাম মাইনাস কিউ স্কোয়ার, বা আমরা মানে ডিরেকশনই তো দিয়ে দিছি, কোনটা চেঞ্জ করে ফেলছে, আমার মাইনাস লেখা দরকার নেই। সো কিউ স্কোয়ার প্লাস হলো 2p কিউ, যদি অ্যাঙ্গেল চেঞ্জ না করো তাহলে মাইনাস লিখতে হবে, 2p কিউ কস
180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে একদম সিমিলার জিনিস। কারণ ভেক্টরের ক্ষেত্রে নেগেটিভ মানে মান নেগেটিভ না, ভেক্টরের ক্ষেত্রে নেগেটিভ মানে মান নেগেটিভ না, ডিরেকশন নেগেটিভ, জাস্ট আগে যে ডিরেকশনে ছিল এখন তার বিপরীত ডিরেকশনে। তাহলে এটাকে যদি আমরা লিখি, এই জিনিসটা কেমন আসে? এই জিনিসটা আসছে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হলো 2p কিউ আর কজ 180 মাইনাস আলফা। আচ্ছা বলো তো কজ 180 মাইনাস আলফা কি? ওই যে তোমরা যে ছোটোবেলায় হলো নিয়ম পড়ছো, তোমরা ছোটোবেলায় কিছু নিয়ম পড়ছো, সেই নিয়মগুলোই যে এরকম কোয়ার্ডেন্টে, কোন কোয়ার্ডেন্টে? এই কোয়ার্ডেন্টে অল পজিটিভ, এই কোয়ার্ডেন্টে হলো সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক ছাড়া বাকি যা আছে সবগুলো নেগেটিভ। তাহলে কজের পর 180 ডিগ্রি মাইনাস আলফা, যেহেতু 180 ডিগ্রি আছে কজ চেঞ্জ হবে না, কজই থাকবে। তাহলে 180 ডিগ্রিতে কস কি থাকে? কস থাকে, তার থেকে একটু কম আলফা, তার মানে এই ঘরে কস কি পজিটিভ নাকি নেগেটিভ? এই ঘরে অবশ্যই কস নেগেটিভ। তাহলে কস যদি নেগেটিভ হয়, এইখানে জাস্ট এই জায়গাটাতে আমরা লিখতে পারি মাইনাস কস আলফা, এটা আমরা লিখতে পারি। তাহলে এই জায়গায় যদি আমরা এটা লিখতে পারি, আলটিমেটলি আমার জিনিসটা কেমন আসে? এটা আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কজ আলফা। এটাই হলো ভাই আমার ভেক্টর বিয়োজন, এটাই হলো আমার ভেক্টর বিয়োজন। তাহলে এটা হলো ভেক্টর বিয়োজনের মান, তার মানে বিয়োজন যেই কথা আসলে যোজনও সেম কথা, খুব বেশি ডিফারেন্স নাই। তাহলে এটা হলো আমার ভেক্টর বিয়োজন। ভেক্টর বিয়োজনটাকে আমরা বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এরপর আসো আমাদের এটা থেকে আমরা যদি কোণ নির্ণয় করি, একদম সিমিলার প্রসেস। কোণ নির্ণয় করলে জাস্ট দেখো টেন থিটা, মানে লব্ধির দিক যদি আমরা নির্ণয় করি টেন থিটা, তাহলে টেন থিটা কী হবে ব্যা? যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। এখন তুমি কার সাথে অ্যাঙ্গেল নিবা? সো ধরো আমার ভালো লাগে পি এর সাথে অ্যাঙ্গেল নিতে, তা আমি নিলাম পি এর সাথে অ্যাঙ্গেল থিটা, পি এর সাথে অ্যাঙ্গেল, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। তাহলে আমরা যদি এখানে লিখি যে পি আর প্লাস কিউ, এখানেও কিউ, উপরে হলো সাইন, আগে হয়তো আলফা এখন হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, এখানে হয়তো কজ, আগে হয়তো আলফা এখন হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা যদি হয়, 180 ডিগ্রি থাকলে যেই ত্রিকোণমিতিক রাশিটা থাকে সেটাই, তাহলে মানে এখানে অপারেটর থাকে সেটাই, সাইনই থাকবে, সাইন চেঞ্জ হবে না। আর 180 ডিগ্রি মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ, সো পজিটিভই থাকবে। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা তাই হলো পি মাইনাস কিউ কজ আলফা। ঠিক আছে, এইটাই হলো আমাদের লব্ধি নির্ণয়। এটা হলো কিসের লব্ধি নির্ণয়? এটা হলো আমাদের ভেক্টর বিয়োজনের লব্ধি নির্ণয়। ঠিক আছে, সো আমরা চাইলে এভাবে লিখতে পারি, খুব সিম্পল। মানে তোমার কনসেপ্ট কই থেকে আসবে? তোমার কনসেপ্ট আসবে একদম যোজন থেকে। তাহলে আমরা আজকে শিখে গেলাম যোজনের মাধ্যমে কিভাবে ভেক্টর বিয়োজন বের করতে হয়। ঠিক আছে, এই কনসেপ্টগুলো জানা থাকলেই তোমার জন্য এনাফ, এই কনসেপ্টগুলো যদি তুমি জানো তোমার জন্য এনাফ। ওকে, এবার আসো, তোমার একটা গাণিতিক সমস্যা। তো এখানে কি বলছে? দুইটা কণা, মানে আমরা যা পড়ছি এই রিলেটেড যদি একটা প্রবলেম করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই জিনিসটা একটু দেখে রাখো, তোমরা সবাই একটু দেখে রাখো। ঠিক আছে, এবার আসুন। তাহলে এখানে বলছে দুইটি কণা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 22 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি বিন্দুকে অতিক্রম করলো। 3 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত? তাহলে একটু কাহিনীটা আমরা দেখি। ধরো একটা বিন্দুকে যখন তার অতিক্রম করছে তখন একটা কণার বেগ ছিল 10, তাহলে একটা কণার বেগ এটা ধরলাম 10 মিটার পার সেকেন্ড, এটা কত? 10 মিটার পার সেকেন্ড। আরেকটা কণা তার বেগ ছিল 22 মিটার পার সেকেন্ড। এইদিকে কেন দিছি তারও কারণ আছে, কারণ এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। ওকে, এদিকে হলো 120 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা কিছু জিনিস আসি। প্রথমজন বলছে 10 মিটার পার সেকেন্ড, আরেকটা হলো 22 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো 10 মিটার পার সেকেন্ড আর এটা হলো 22 মিটার পার সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে সে 10 মিটার যায়। তাহলে আমাদের এখানে বেগ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে, বাট আমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? তাদের 3 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত। তাহলে আমরা যদি দূরত্ব বের করতে চাই, দেখো এটা যে হলো 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সে প্রতি সেকেন্ডে যাইতেছে 10 মিটার, তাহলে 3 সেকেন্ড পর তার দূরত্ব হবে কত? 10 ইন্টু 3 মিটার, বা আমরা জানি 10 ইন্টু 3 কত? 30 মিটার। আচ্ছা, যে হলো 22 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তার ক্ষেত্রেও সেম, তাহলে এখানে দূরত্ব কত হবে? 22 ইন্টু 3 মিটার, বা আমাদের 22 ইন্টু 3 কত? 60, 3 20 60 আর 3 দুগুণে 6 6 মিটার। তাহলে এদের মধ্যাকার আমরা কি পেয়ে গেলাম? মানে 3 সেকেন্ড পর এদের পেয়ে গেলাম, অবস্থা পেয়ে গেলাম, এদের কে কত দূর যাবে এই বিন্দু থেকে সেটা আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাকে বলছে মধ্যাকার দূরত্ব। মধ্যাকার দূরত্ব যদি হয় আমার বের করতে হবে সিম্পলি এইটা,
একদম সিম্পলি আমার বের করতে হবে এটা। সো এই যে দাগটা, এটাই হলো আমার এখানে বের করা লাগবে সিম্পলি, ঠিক আছে? এটা আমার বের করতে হবে। তাহলে এটা কি? মধ্যাকার দূরত্ব। এখন আসো, এই মধ্যাকার দূরত্ব আমরা কোন দিকে ধরতে পারি? যেই দিকেই ধরো, তোমার ইচ্ছা, যেই দিকেই ধরো। সো আমরা নর্মালি হলো ধরো বড়টার দিকে ধরি, এইটা, এটা হলো আমার মধ্যাকার দূরত্ব, ধরলাম এটা ডি। তাহলে তুমি যদি এখানে ভেক্টর হিসাব করো, লাইক প্রথমটা যদি হয় তোমার এ, এ ভেক্টর যদি ধরো, বা প্রথম যে দূরত্ব এটাকে যদি এ ধরো, দ্বিতীয় যে দূরত্ব এটাকে যদি তুমি বি ধরো, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত হবে? তুমি এটাকে ধরো জ্যামিতি দিয়ে সলভ করতে পারবা। 9-10 হয়তো তোমাদের এরকম ম্যাথ ছিল, জ্যামিতি দিয়ে সলভ করতে, ম্যাথের পরিমিতিতে থাকার কথা। বাট আমরা এখন এটা ভেক্টর দিয়ে করবো, যেহেতু আমরা ভেক্টর পড়তেছি। তাহলে এ বি, আর এইটা ধরলাম আমরা ডি। তাহলে একই ক্রমে কে আছে বলো তো? একই ক্রমে কে আছে? একই ক্রমে কে আছে? বা তুমি ধরো, মানে তোমার ইচ্ছা, এই যে তোমার ইচ্ছা, তুমি যেই দিকেই ধরো, তোমার ইচ্ছা, তুমি এইদিকে ধরো ওইদিকে ধরো, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। তাহলে এটা যদি হয়, তোমার এখানে কি আছে বলো তো? তোমার এখানে আছে তোমার ইচ্ছা, তুমি উপরে ধরো, আগেরটা ধরো, এখনকারটা ধরো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে একই ক্রমে কে আছে? একই ক্রমে আছে তোমার বি এবং ডি। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস ডি ইকুয়াল টু, বি প্লাস ডি ইকুয়াল টু কত? এ। লিখতে পারি না? তাহলে আমাদের বের করতে হবে ডি, ডি ইকুয়াল টু কি? এ মাইনাস বি। বলো, কি কঠিন জিনিস? এখন তো পরিচিত মনে হইতেছে যে ভাইয়া আগের স্লাইডেই এটা আমরা পড়ে আসছি। এখন তো আমাদের পরিচিত মনে হইতেছে যে ভাই আগের স্লাইডে আমরা পড়ে আসছি। মনে হইতেছে না পরিচিত? এখন পরিচিত মনে হইতেছে না যে ভাই আগের স্লাইডে এই জিনিসটা আমরা পড়ে আসছি? পরিচিত মনে হইতেছে। এবার আমরা সুন্দর করে অ্যাপ্লাই করে দেব আমাদের লব্ধির ফর্মুলা। তাহলে কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ 180 মাইনাস হলো আলফা। তাহলে এখানে আলফার মান কত আমরা জানি না, আচ্ছা বসাবো। আলফার মান দেওয়া আছে 120 ডিগ্রি, দুইটার এ আর বি এর মধ্যবর্তী কোণ। আলফা সবসময় এ আর বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে এর মান কত? এর মান আমরা পাইলাম, যেহেতু এখন দূরত্ব বের করতেছি, দূরত্ব নিয়ে কাজ করি। এর মান হলো 30, ঠিক আছে? এটা কিন্তু এ না, আমরা এখন দূরত্ব নিয়ে, যেহেতু আমাদের কোশ্চেনে বলছে, এই জন্য আমরা দূরত্ব নিয়ে কাজ করব। তাহলে এর মান কত? এর মান হলো আমাদের, এর মান হলো আমাদের কত? এর মান হলো আমাদের 30, এর মান হলো 30। ওকে, এর মান হলো আমাদের 30। তাহলে আমরা লিখতে পারি ভাই 30 স্কোয়ার। বি এর মান কত? বি এর মান হলো আমার 66, তাহলে আমি লিখতে পারি ভাই 66 স্কোয়ার। তাহলে এটা হবে 2 ইন্টু 30 ইন্টু 66 ইন্টু কজ 180 মাইনাস 120, ঠিক আছে? বড় হয়ে গেছে না? বড় হলে কোনো সমস্যা নেই, এটাকে ছোট করার উপায় আছে। ওকে, এটা থাকুক। ওকে, আমরা এটাকে একটু টেনে এই পাশে নিয়ে আসি, একটু টেনে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? এই জিনিসগুলোকে একটু টেনে এই পাশে নিয়ে আসি। ও, সমানটা আসে নেই, আবার নাও, কোনো সমস্যা নেই, আবার নাও। এই যে দেখো, তার মানে খুব সহজ এগুলা, ঠিক আছে? তাহলে এগুলা, তাহলে এখানে আমার কত হয়? এখানে আমার আলটিমেটলি কত হবে? এটাকে আমরা ডিরেক্ট ক্যালকুলেটারে করে ফেলতে পারি, আমাদের হাতে যেহেতু ক্যালকুলেটার আছে। সো 30 স্কোয়ার প্লাস 66 স্কোয়ার, 2 ইন্টু 66 স্কোয়ার প্লাস হলো তোমার 2 ইন্টু 30 ইন্টু 66 ইন্টু কজ 180 মাইনাস 120। তাহলে এটা কত হবে? এটা হবে তোমার 85.064, 85.065 এত মিটার। সো এটা হলো আমার আনসার, এটা হলো আমার আনসার, ঠিক আছে? তাহলে এই ভেক্টর দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেছি। আমাদের তো দিক বের করতে বলা নাই, দূরত্ব বের করতে বলছে। বাট যদি দিক বের করতে বলতো আমরা পারতাম না, সেটা আমরা পারতাম। জাস্ট বলছে মধ্যাকার দূরত্ব কত, মধ্যাকার দূরত্ব কত, ঠিক আছে? সো আমরা দূরত্বটা হলো বের করে ফেলছি। ক্লিয়ার? মধ্যাকার দূরত্ব 85.065 মিটার। ক্লিয়ার? ওকে, এরপর আরও একটা কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বহুবার অ্যাডমিশনে আসছে এই কোশ্চেন, বহুবার অ্যাডমিশনে আসছে। ভার্সিটি অ্যাডমিশনের জন্য বলা যায় যে ইম্পর্টেন্ট। তোমাদের ব্যাচে তুমি যত, মানে অনেকগুলা ভার্সিটি আছে, অনেকগুলা ভার্সিটিতে আমাদের পরীক্ষা দেওয়া লাগে, তুমি কখনো না কখনো এটা পাবা। আমি একদম গ্যারান্টি দিলাম, এইটা তোমার ভার্সিটি অ্যাডমিশন আসবেই, তোমার ভার্সিটি অ্যাডমিশন আসবে। তুমি লিখে রাখো যে সাব্বির ভাই বলছে এটা ভার্সিটি অ্যাডমিশন আসবে, লিখে রাখো। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হলে দেখাও যে এ এবং বি এরা পরস্পর লম্ব, এ এবং বি এটা পরস্পর লম্ব,
ঠিক আছে, মানে এদের এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা আমরা কেমনে দেখাবো? এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, এ প্লাস বি ইকুয়াল টু কি এ মাইনাস বি। এটা কিভাবে আছে? এ প্লাস বি এর মডুলাস, তার মানে এ প্লাস বি এর লব্ধি, এ প্লাস বি মডুলাস। এটা মানে কি? এটা মানে আমরা বলতে পারি না আর, তার মানে আর ভেক্টরের মান, আর এ মাইনাস বি এটা মানে আমরা বলতে পারি এস, তার মানে এস ভেক্টরের মান। বলা যায় কি না? বলা যায়। তার মানে আর এর মান কি? আর এর মান হলো তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab কজ আলফা, কজ আলফা। ওকে, আর এস মানে কি? এস মানে হলো সিমিলার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে কি হবে? কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। জাস্ট এতটুকু, সহজ না? এবার দেখ আরো সোজা। তো এখানে আমরা কি করব? সিম্পলি এইটা আর এইটা, এই দুটোকে কেটে দেবো, দুই পাশ থেকে রুট চলে যাবে, মানে এটা কাটা তো না, এটা হলো দুই পাশে আমরা বর্গ করে দেওয়া। তাহলে দিলে দেন কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো 2ab কজ আলফা। এইখানে তোমার থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তোমার মাইনাস কজ আলফা, এটাকে আমরা বলে দিতে পারি মাইনাস কজ আলফা। এটা কেমন আসছে এটা আমরা দেখছি আগের মেতে, তাই না? তাহলে এখানে যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে 2ab কজ আলফা, এখানে থাকে মাইনাস 2ab কজ আলফা। এইটা যদি থাকে মাইনাস 2abকে আমরা এই পাশে আনলে কত হয়? 4ab। তাহলে আসে আমাদের 4ab কজ আলফা ইকুয়াল টু হলো থাকে 0। বা আমরা বলছি কজ আলফা 0কে যেই কোনো কিছু দ্বারা ভাগ দাও তুমি, এটা 0ই আসবে, এই ভাগফলটা কত আসবে? 0 আসবে। সো আলফার মান কত? কজ কত ডিগ্রির মান? 0, কজ ইনভার্স 0। আর কজ ইনভার্স 0 মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 5/2। এটা তোমার এমসিকিউ তো আসবে, তুমি অ্যান্সারটা মনে রাখতে পারো না, এমসিকিউ তো সেম আসবে, এটা দিয়ে বলবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, তখন তুমি বলে দিবা এরা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, একদম ডিরেক্ট বলে দিবা। ঠিক আছে? তাইলে আমাদেরকে বলছে দেখাও, আমরা বলবো দেখানো হলো, দেখানো হলো। আমরা দেখাই দিছি, আমরা দেখাই দিলাম। ওকে, এভাবে দেখাই দিতে হবে যে তুমি পারো। ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার? ওকে, এর পরেরটা আমরা সলভ করি, চলো। আমাদেরকে বলছে এ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস কে, এবং বলছে বি ইকুয়াল টু 2i মাইনাস 4j প্লাস 3k, এবং আমাদেরকে বলছে সি ইকুয়াল টু মাইনাস আই প্লাস 2j প্লাস 2k। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে এইরকম জিনিসগুলো করছি তোমাদেরকে একটু রিভিউ দেওয়ার জন্য। সো বলছে সি এর মান কত? আচ্ছা, আমরা যদি এক নম্বরটা সলভ করি, সি, সি এর মান, সি ভেক্টরটা কি? সি ভেক্টরটা হলো মাইনাস আই প্লাস 2j প্লাস আছে হলো তোমার 2k। তাহলে সি ভেক্টরের মান কত? সি ভেক্টরের মান কত? সি ভেক্টরের মান হলো -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে -1 স্কোয়ার হলো 1, 2 স্কোয়ার 4 প্লাস 4, তাহলে 1 প্লাস 4 প্লাস 4, তাহলে এটা আসে √9, আর √9 মানে হলো 3। ঠিক আছে? সহজ জিনিস। এবার আসো, এবার আসো, আমাদেরকে 2 নম্বর বলছে এ প্লাস বি, এ বি সি এর মান দেওয়া আছে, আমাদেরকে বলছে এ প্লাস বি প্লাস সি এর লব্ধি অর্থাৎ মান কত। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা আগে আমরা একটু বের করি। এখানে এ এর মান কত? 3i মাইনাস 2j প্লাস কে, 3i মাইনাস 2j প্লাস হলো কে, প্লাস বি কত? বি হলো 2i মাইনাস 4j মাইনাস 3k, 2i মাইনাস 4j আর আছে হলো তোমার মাইনাস 3k। ওকে, আর সি এর মান কত? সি এর মান হলো তোমার মাইনাস আই প্লাস 2j প্লাস হলো 2k। এটা হলো আমাদের সি এর মান। ওকে, এখন আসো আমরা আয়ের সবগুলোকে একসাথে করে ফেলি। তাহলে শুরুতে আই নেই, প্রথমে আয়ের সাথে আছে কে 3, তারপর আয়ের সাথে আছে কে প্লাস 2, তারপর আয়ের সাথে আছে -1 নিলাম। তারপর আমরা জে এরগুলো নেই সিমিলারলি, আমরা সিমিলারলি হলো জে এরগুলো নেই। জে এর সাথে কত আছে? -2, তারপর কত আছে? -4, তারপর আছে +2। তাহলে আমরা লিখবো -2 -4 +2। সিমিলারলি আমি কে এরগুলো নেই, কে এর সাথে কে আছে? কে এর সাথে আছে হলো তোমার +1, তারপর -3, তারপর হলো 2। এই দেখো +1 -3 তারপর 2, +1
-3 তারপর 2, তাহলে আমি এখানে নিতে পারি যে 1 -3, আচ্ছা এটা 7-এর মতো দেখা গেছে না 1টা, ওকে 1 -3 তারপর হলো তোমার +2 হয়ে গেছে। এবার জাস্ট আমাদের সিম্পল যোগ, তাহলে 3 + 2 - 1, তাহলে এটা হলো 4 i। তারপর আমাদের আছে -2 + 2 কাটা -4 j, দেন আমাদের আছে 1 -3, তাহলে এটা হলো 1 2 3, এটা 0 হয়ে যায়, তার মানে j এর ভ্যালু নাই। তাহলে এটার যদি আমি মান বের করতে চাই ভাইয়া a + b - c, এটার মান যদি আমি বের করতে চাই সেটা হবে √4² + -4², তাহলে 16 + 16 32, তাহলে এটা হলো 4√2, এরকম আসে আমাদের আনসার 4√2, এটা হলো আমাদের আনসার আসে। সহজ ম্যাথ না? জাস্ট দেখে দেখে একটু বসাইতে হবে। ওকে, জায়গা নেই, জায়গা করে নেই, জায়গা না থাকলে জায়গা করে নেওয়া যায়। তাহলে আমরা এই পুরো জায়গাটা, আমাদের পুরো জায়গাটাকে আমরা, ও সরি, ঠিক আছে, এইভাবে আমরা পুরো জায়গাটাকে একটু আলাদা করে নিই। এবার পরেরটা তোমরা একটু ট্রাই করো, পরেরটা তোমরা একটু বসে বসে ট্রাই করো যে পরের ভ্যালুটা কত আসবে, পরের ভ্যালুটা কত আসবে, ট্রাই করো পরের ভ্যালুটা কত আসবে। সো আমরা যদি পরের ভ্যালুটা ট্রাই করি, পরের ভ্যালুটা কত আসে, আমাদের পরের ভ্যালু কত আসে, ওকে, সো আমাদের পরের ভ্যালুটা কত আসে দেখো, ট্রাই করে দেখো। পরের ম্যাথটা আমাদের কি বলছে, বলছে 2a - 3b - 5c, 2a - 3b হলো 5c, তাহলে 2a - 3b - 5c, তাই না? সো এটা একটু আমরা দেখি এখানে 2a - 3b - 5c, ওকে, তাহলে এখানে আসো 2a - 3b - 5c, এই জিনিসটার ভ্যালু আমি আগে বের করব। তাহলে এখানে কি হয় 2, আমি ডিরেক্ট লিখে ফেলি, ঠিক আছে, ডিরেক্ট আইজেকে লিখে ফেলি, তোমরা নিজেরা উত্তর মিলাই, মানে নিজেরা আবার বাসায় করে দেখবা তোমাদের সাথে উত্তর মিলে কিনা। সো একদম সিম্পল, এটা যেভাবে করছি এভাবেই, জাস্ট এই প্রত্যেকটার সাথে আমরা 2 গুণ দিয়ে দেবো, প্রত্যেকটার সাথে আমরা কি গুণ দেবো, এ এর প্রত্যেকটার সাথে 2, বি এর প্রত্যেকটার সাথে -3, সি এর প্রত্যেকটার সাথে -5, এইটা আমরা করব। তাহলে এ এর সাথে যদি আমরা 2 গুণ দিই, তাহলে 2 × 3, দেখো 2 × কি আসে 3, আয়ের ক্ষেত্রে 2 × 3 6, তারপর -3 × 2, তাহলে -6, তারপর আমাদের এখানে আসে -5 × -1, তাহলে কত আসে 5, তাহলে এখানে আসে তোমার 6 - 6 + 5, এটা হলো আমার আই। সিমিলারলি আমি যদি যেতে যাই, প্রথমে হলো 2, তাহলে -4, তারপর হলো আমাদের আছে -3, তাহলে -12, তারপর আমাদের আছে -5, তাহলে -10, তাহলে এখানে আসে তোমার ফার্স্টে কি আসে -4, -4, তারপর আমরা যদি 3 দ্বারা গুণ দেই, -3 দ্বারা -3, আর হলো তোমার -4, তাহলে কত হয় +12, প্লাস হলো কত হয় 12, আর আমরা যদি এখানে দেখি -5, -5 এর সাথে আমরা 2 গুণ দেবো -10, সিম্পল জিনিস, এটা হলো আমার জে। সিমিলারলি আমি যদি কে বের করি, কে এর মান কত আসবে, কে এর মান শুরুতে 2, তাহলে 2 × কে 2, তারপর -3, -3 × -3, তার মানে +9, তাহলে 2 + 9, দেন হলো -5, -5 × 2, তার মানে -10, ক্লিয়ার? তাহলে এবার তুমি সবগুলো বের করে ফেলো, 6 6 বাদ, এটা হলো 5i, তারপর হলো -4 আর 10 -14, তাহলে 2 থাকে, 2 থেকে 4 -2, সো -2, যে সিম্পল যোগ বিয়োগ, তারপর হলো তোমার -1 1, তার মানে শুধু কে থাকে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটার ভ্যালুটা বের করি, 2a মাইনাস হলো তোমার 3b, 2a - 3b - 5c -5c, এটা ইকুয়াল টু হয় √, এটা ইকুয়াল টু হয় √5² +-2² +1², তাহলে এটা হয় তোমার 5² 25, প্লাস হলো 4 +1, তাহলে √13, এটা হলো আমাদের আনসার, এটার ভ্যালু, ঠিক আছে? সো খুব সহজ ম্যাথ না, খুব সহজ একটা ম্যাথ না? ওকে, ঠিক আছে, আমরা আরও কিছু দেখি। এখানে আমাদেরকে বলছে এ এবং বি, এ এবং বি এর মান দেওয়া আছে, তো বলছে এ বি এর লব্ধির ভেক্টরের সমান্তরাল ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তার মানে এ এবং বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করব। তাহলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর মানে কি, ফার্স্টে আমরা এ আর বি এর লব্ধি নেব, তাহলে লব্ধি হলো এ প্লাস বি, এটা কি, এটা হলো এ অ্যান্ড বি এর লব্ধি, এ অ্যান্ড বি এর লব্ধি, তো এ অ্যান্ড বি এর লব্ধি যদি তোমার এইটা হয়, তাহলে এই লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হবে তোমার, আমরা যদি এবার
সমান্তরাল একক ভেক্টর নেই, তাহলে আমরা ধরলাম লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। সো এটা লব্ধি আমরা ধরলাম আর আর সো আমরা আর ক্যাপ নিলাম মানে একক ভেক্টর। তাহলে এটা কি হবে, উপরে হবে তোমার a প্লাস বি, আর নিচে কি হবে, নিচে হবে a প্লাস বি এর মান। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে a প্লাস বি এর মান কত বলো তো, একটু আগে তো আমরা এগুলো দেখে আসছি। সো a প্লাস বি এর মান কত, i এর সাথে i এরগুলো যোগ হবে, এখানে 2 এখানে 1, বা আমরা যদি লিখি এটা হয় তোমার 2i প্লাস হলো 4j, তারপর আমাদের আসতেছে মাইনাস 5k, এখানে আমরা প্লাস দিয়ে লিখতে পারি i প্লাস 2j, i প্লাস 2j প্লাস 3k। তো এইটা যদি হয়, নিচে আমরা এটা দেখি আমাদের ভ্যালু কত আসে আগে। সো ভ্যালু কত আসে, নিচে আমাদের এই মানটা দ্বারা ভাগ হবে। সো আমাদের ভ্যালু কত আসে, a প্লাস বি আমরা আপাতত রাখি। সো দেখো আমাদের এখানে কি হবে তাহলে, 2 প্লাস 1 3i, 4 প্লাস 2 6j, মাইনাস 5 প্লাস 3 মাইনাস 2k, আর নিচে হবে এটার মান, তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে ব্যয় যদি আমরা এটা করি এটার মান কত আসে, যদি আমরা এটা করি এটার মান কত আসে, এটার মান আসে নিচে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। তাহলে এটার মান আসে 7, কত আসে নিচে 7। তাহলে আমরা লিখতে পারি 3/7i। আচ্ছা, তাহলে এটার মান আসে তোমার 7, 3i প্লাস 6j মাইনাস 2k বাই 7। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে, এই জায়গা থেকে আমরা লিখতে পারি কি 3/7i, 6/7j, 3/7i, তারপর হলো প্লাস 6/7j, তারপর হলো আমাদের আসে মাইনাস 2/7k, মাইনাস 2/7k। সো এইটা হলো আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার, ঠিক আছে। ওকে, এরপর আসো দুইটি সমান ভেক্টরের লব্ধি, এটা কি সবাই বুঝছো? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আসো দুইটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। ধরো দুইটা সমান ভেক্টর আছে, লাইক পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, এর দুইটা সমান, এদের মান সমান আর কি, দুইটার হ্যাঁ সমান ভেক্টর বলতে এদের মান সমান, দিকও সেম মানও সেম, এরকম দিক সেম না কিন্তু জাস্ট মান সেম। ওকে, কিউ, তার মানে এদের মান সেম, এই জন্য এদেরকে আমরা সমান ভেক্টর বলতেছি। ওকে, তাহলে এখন আসো এই দুইটা ভেক্টরের লব্ধি যদি একটা নাল ভেক্টর হয়, তাহলে এটার যে লব্ধি আর, এই আর ধরো নাল ভেক্টর মানে শূন্য, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। তাহলে এদের মধ্যবর্তী কোণ বের করা যাবে না, লব্ধি যদি নাল ভেক্টর হয় এদের মধ্যবর্তী কোণ বের করা যাবে না, অবশ্যই যাবে। তার মানে আমরা আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে লব্ধি কত, নাল ভেক্টর, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন বলো ভেক্টর দুইটা আবার বলছে কি সমান, তার মানে আমরা ভেক্টর দুইটা যদি সমান হয় পি এর জায়গায় আমরা কিউ লিখতে পারি। সো পি এর জায়গায় যদি কিউ লিখতে পারি পি স্কোয়ার, বা কিউ এর জায়গায় আমরা পি লিখতে পারি পি স্কোয়ার প্লাস 2p, কিউ এর জায়গায় পি 2p স্কোয়ার কজ আলফা। আচ্ছা, রুটটা কিন্তু এমনি চলে যায়, ঠিক আছে, দুই পাশে যদি আমরা বর্গ করি রুট চলে যায়, শূন্যের উপর বর্গ করলে শূন্যই আসে। তাহলে এখানে আমার থাকে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাহলে আমরা যদি এখান থেকে 2p স্কোয়ার কমন নেই, তাহলে এটা আসে 1 প্লাস কজ আলফা, আর 2p স্কোয়ারকে শূন্য দ্বারা ভাগ দিলে কত হবে, শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি শূন্য ইকুয়াল টু 1 প্লাস কজ আলফা। এটা যদি হয়, এইটা যদি হয় তাহলে আমরা কি বলবো, কজ আলফা ইকুয়াল টু -1 বা আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -1। কজ কত ডিগ্রির মান -1, 180 ডিগ্রি। সো দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, দুইটার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, ঠিক আছে। দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, খুব সহজ একটা ম্যাথ, খুব সহজ। সো এটাকে আমরা বুঝতে পারছি, খুবই মজার মজার ম্যাথ আমরা সলভ করতেছি, খুবই মজার মজার ম্যাথ, ঠিক আছে। সবগুলা কিন্তু ভালো করে নোট করে রাখবা, না হলে পরীক্ষার সময় আফসোস করবা, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। তারপর আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো উপাংশ সূত্র এবং ভেক্টর বিভাজন। সো বলছিলাম যে ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হলো আমাদের উপাংশ সূত্র, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হলো উপাংশ সূত্র, এটা আমাদের পারা লাগবেই, এটা আমাদের জানা লাগবেই। তাহলে উপাংশ সূত্রটা কি, উপাংশ সূত্র হলো, ধরো তুমি কি করছো, তুমি হলো এতদিন যে এই কাজটা করছো,
এতদিন সিম্পলি যে এই কাজটা করছো, তোমার কাছে এরকম দুইটা ভেক্টর থাকতো, তোমার কাছে এরকম দুইটা ভেক্টর থাকতো। সো তুমি এই দুইটা ভেক্টর থেকে কি করছো, এই দুইটা ভেক্টরকে একটা ভেক্টরে কনভার্ট করছো। তোমার কাছে এরকম দুইটা ভেক্টর থাকতো, তুমি সিম্পলি এই দুইটা ভেক্টরকে একটা ভেক্টরে কনভার্ট করছো। কয়টাতে? একটাতে। এবং কনভার্ট করতে গিয়ে তুমি কি করছো, এইভাবে হলো লব্ধি বের করছো, লব্ধি বের করছো। তার মানে ব্যয় যদি বলি, এতদিন তোমার কাছে দুইটা ভেক্টর ছিল, এতদিন তোমার কাছে দুইটা ভেক্টর ছিল, এটা লব্ধি তুমি আর বের করছো, তাই না? তাহলে এতদিন তোমার কাছে যে অবস্থা ছিল সেটা হলো আহ, এই পর্যন্ত বা এই থার্ড লেকচার বা আজকে পর্যন্ত যতটুকু পড়াইছি, এর আগ পর্যন্ত, এই এখন পড়ানোর আগ পর্যন্ত তোমার যেই জিনিসটা ছিল, পি কিউ ছিল তোমার কাছে গিভেন ডাটা, এটা ছিল তোমার কাছে গিভেন ডাটা। অ্যান্ড তোমার বের করা লাগতো কি, তোমার ফাইন্ড আউট করা লাগতো আর কত, এটা হলো তোমার ফাইন্ড আউট করা লাগতো আর এর ভ্যালু। বাট এখন তোমার কাছে, এখন তোমার কাছে আমরা যে উপাংশ করবো, এই উপাংশ সূত্রতে যখন আমরা সলভ করব, সেখানে আমাদের আর হলো গিভেন থাকবে। এইখান থেকে আমার পি অ্যান্ড কিউ ইকুয়াল টু কত এটা বের করতে হবে। কাহিনীটা কি বুঝছো? এতদিন তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া থাকতো, সেখান থেকে তুমি একটা ভেক্টর বানাইতা, মানে লব্ধি বের করতে। এখন হলো তোমার কাছে একটা ভেক্টর দেওয়া থাকবে, সেই একটা ভেক্টরকে তুমি হলো দুইটা ভেক্টরে কনভার্ট করবা। তাইলে এতদিন ছিল দুইটা, দুইটা থেকে কিভাবে একটা বানাইতে হয় সেটা আমরা শিখছি, কিন্তু একটা থেকে কিভাবে দুইটা বানাইতে হয় সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত শিখি নাই, সেটা আমরা এই ক্লাসে, এই এখনই শিখবো, এই উপাংশ সূত্রতে এসেই শিখবো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, তোমার এই জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি, দেখো উপাংশ সূত্রের আগে আমরা আরেকটু জিনিসপত্র বুঝে নিই। তো ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, লাইক আর একটা ভেক্টর, সো আর ইকুয়াল টু আছে এক্স আই প্লাস ওয়াই জে। এটা মানে বুঝো, এটা কিন্তু তোমরা বুঝো, এটা কিন্তু ভাই তোমাদের গত ক্লাসে পড়াইছি আয়ত একক ভেক্টরে। তারপর হলো তোমাদেরকে এটা পড়াইছিলাম যে অবস্থান ভেক্টর নির্ণয়ের সময়। তাহলে এইটা মানে কি বলো তো? এইটা মানে এই এক্স মানে হলো আর এর, আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ, অক্ষ বরাবর মান, এই মানটাকেই আমরা বলবো উপাংশ। এই যে আমরা বলতাম আর এর এক্স অক্ষ বরাবর মান, এই মানটাকে আমরা বলবো উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ। আর এই যে তোমার ওয়াই, এটাকে আমরা বলতাম আর এর ওয়াই অক্ষ বরাবর মান, এই সেম জিনিসটাকে এখন আমরা বলবো ওয়াই অক্ষ বরাবর মান, এটাকে আমরা বলবো উপাংশ। এটাই হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে? তার মানে একটা ভেক্টরকে ভেঙে দুইটা ভেক্টরে কনভার্ট করতে হবে। এখন ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, খুব সহজ, খুব মজার, খুব ইম্পর্ট্যান্ট, অনেক জায়গায় লাগে। আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি, এটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের কি? সাইন সূত্র। ধরো এই ত্রিভুজের তিনটা বাহু, একটা হলো তোমার এ, আরেকটা হলো তোমার বি, আরেকটা হলো তোমার সি। তিনটা কোণ, তোমার একটা ধরো আলফা, একটা ধরো হলো বিটা, আরেকটা ধরো হলো তোমার গামা, এরকম অবস্থায় দেওয়া আছে। তাহলে তিনটা বাহু, তিনটা কোণ দেওয়া আছে। তো ত্রিভুজের সাইন সূত্র কি বলে, জাস্ট মনে রাখো, ত্রিভুজের সাইন সূত্র কি বলে? ত্রিভুজের সাইন সূত্র বলে ত্রিভুজের বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। ত্রিভুজের প্রতিটি বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। তাহলে দেখো, আমরা যদি লিখি এ বাই সাইন, এর বিপরীত কোণটা, এর বিপরীত কোণটা আলফা, তাহলে আমরা লিখতে পারি এ বাই সাইন আলফা। আমরা লিখতে পারি বি বাই সাইন কি, বি বাই সাইন কি, বি এর বিপরীত কি, এই যে বি, এই বি এর বিপরীত কি, গামা, তাহলে লিখলাম বি বাই সাইন গামা। আমরা তখন লিখতে পারি সি বাই সাইন, সি এর বিপরীত হলো বিটা, সাইন বিটা, এভাবে আমরা লিখতে পারি। তার মানে প্রতিটা ত্রিভুজের, প্রতিটা ত্রিভুজের, প্রতিটা ত্রিভুজের কি, প্রতিটা ত্রিভুজের বাহু তাদের বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। প্রতিটা ত্রিভুজের বাহু তাদের বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। প্রতিটা ত্রিভুজের বাহু তাদের বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। ক্লিয়ার? ক্লিয়ার? এটাই হলো ত্রিভুজের সাইন সূত্র। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, তুমি জাস্ট এটা মনে রাখবা, প্রতিটি কোনো একটা ত্রিভুজের প্রতিটি বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। এই যে আমরা বিপরীত কোণের সাইন নিচ্ছি, এই যে রেশিওটা, এই রেশিওটা প্রতিটা বাহুর জন্য সত্য এবং প্রতিটাই হলো সমান হবে, প্রতিটার মান কি হবে, সমান হবে। তাহলে এইটা যদি হয়, এইটা যদি হয়, আমরা কি লিখতে পারি, এটা জাস্ট আমরা মাথায় রাখবো, এটা দিয়ে আমরা বেশ কিছু জিনিসপত্র সলভ করব, বেশ কিছু জিনিসপত্র সলভ করব। তো আসো, যে কোনো দুই দিকে একটি ভেক্টর উপাংশ বিভাজন। সো আমরা দেখতেছি, আমরা দেখতেছি কি, আমরা দেখতেছি যে এইখানে ধরো একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এক্স ভেক্টর আর একটা হলো ওয়াই ভেক্টর, এবং দুইটার লব্ধি কি, দুইটার লব্ধি হলো আর ভেক্টর। আচ্ছা তোমাদেরকে একটু বলে নিই, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আমরা এটাকেও কি বলতে পারি, ওয়াই ভেক্টর বলতে পারি না? ওয়াই ভেক্টর বলতে পারি না? আচ্ছা এটা যদি বিটা কোণ হয়, এই এতটুকু যদি বিটা কোণ হয়, তাহলে এতটুকুকে আমরা কি বলতে পারি, বিটা কোণ বলতে পারি। এতটুকু আমরা কি বলতে পারি,
বিটা কোণ বলতে পারি। আচ্ছা এবার আসো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এইটা আলফা, এইটা বিটা, এই যে এইটা বিটা হলো এটাও বিটা, এটা হলো অনুরূপ কোণ, এটা হলো অনুরূপ কোণ, এটা বিটা হলো কি এটাও বিটা। এবার আসো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এইখানে ও সি এ ত্রিভুজের মধ্যে এই 3 নাম্বার কোণটা কত হবে 180 ডিগ্রি থেকে বাকি দুইটা কোণ বিয়োগ করলে যা থাকে তাই। এবার এইখানে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা কি করব ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এইখানে যদি আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি জিনিসটা কেমন আসে, এখানে যদি আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি জিনিসটা কেমন আসে, আমরা লিখি ও সি তারপর হলো এ, ও সি এ, এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ও সি এ তে সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই, সাইন সূত্র অ্যাপ্লাই করি, সাইন সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এটাতে আমরা যদি সাইন সূত্র অ্যাপ্লাই করি, দেখো একটা বাহু হলো ও এ বরাবর এক্স, তাহলে এক্স এক্স বাই এক্স এর বিপরীত কোণ কোনটা, এক্স এর বিপরীত কোণ হলো তোমার, এক্স এর বিপরীত কোণটা এই যে বিটা, এক্স এর বিপরীতে আছে বিটা, তাহলে এক্স বাই সাইন বিটা আমরা লিখতে পারি। সিমিলারলি ওয়াই, ওয়াই এর বিপরীতে কোনটা আছে, এই ওয়াই এর বিপরীতে আছে, ওয়াই এর বিপরীতে আছে আলফা, তাহলে ওয়াই বাই সাইন আলফা। এবং বলো আর লব্ধি, এই লব্ধির বিপরীতে কি আছে, এই লব্ধির বিপরীতে আছে 180 ডিগ্রি মাইনাস আলফা বিটা, তাহলে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তাহলে এটা যদি হয় এখানে কি হবে এক্স বাই সাইন বিটা ইকুয়াল টু ওয়াই বাই সাইন আলফা, এক্স বাই সাইন বিটা ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এখানে ডিরেকশন আসলে দরকার নেই, কি আমরা জাস্ট মান নিয়েই কাজ করতেছি। সো এই যে 180 ডিগ্রি হলো আলফা মাইনাস বিটা, আমরা জানি সাইন 180 ডিগ্রি থাকলে সাইন সাইনই থাকে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। তো এইখান থেকে আমরা যদি তোমার এই ফার্স্ট আর হলো লাস্ট নেই, অর্থাৎ এক্স বাই সাইন বিটা নেই, এবং আমরা যদি নেই ওয়াই আর বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়, এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি এক্স ইকুয়াল টু কত আসে, এক্স ইকুয়াল টু আসে আর সাইন বিটা বাই হলো সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটা কী বলো তো, সাইন আলফা প্লাস বিটার আরও একটা পরিচয় আছে। সাইন আলফা প্লাস বিটা হলো তোমার ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, আলফা প্লাস বিটা হলো ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। মানে এখানে আমার কাছে যে জিনিসটা ছিল, এখানে আমার কাছে আর ভেক্টরটা দেওয়া ছিল, সেটাকে আমি আলফা কোণে এক্স এক্সিসের দিকে বাক করছি এবং বিটা কোণে হলো ওয়াইয়ের দিকে আমরা বাক করছি। তার মানে এই আরকে ভেঙে আমরা একটা পাইছি এক্স বরাবর, আর একটা বের করতে চাইছি ওয়াই বরাবর। এখন আমাদের কাছে কি দেওয়া আছে, আমাদের কাছে এই কোণটা দেওয়া আছে, তাহলে এক্স এর মান আমরা কীভাবে বের করবো, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এখানে আলফা প্লাস বিটা হলো এক্স এবং ওয়াইয়ের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ দ্বয়ের যোগফল আর কি, যেটা এখানে যেহেতু দুইটা দেওয়া আছে। তো এরপরে আমরা কি লিখতে পারি, এরপরে আমরা যেটা লিখতে পারি দেখো, এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এই পরবর্তী এইটা এবং এইটা নিয়ে, কারণ এইটা আর এটা সমান, এইটা আর এটাও কি সমান, আবার এইটা এটাও কি সমান, মানে সবগুলো সমান, এই অনুপাতগুলোই সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি ওয়াই বাই হলো তোমার সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা। একটু পরে ম্যাথ করলে আরও ক্লিয়ার হবা। তো ওয়াই ইকুয়াল টু কী হবে, ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন আলফা বাই হলো সাইন আলফা প্লাস বিটা। সো এটা যদি হয়, এটা যদি হয় তাহলে জিনিসটা কীরকম, জিনিসটা হলো এরকম। ঠিক আছে, তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। আরকে আমরা যে দুইটা উপাংশে ভাগ করব, এই আরকে ভেঙে যে আমরা দুইটা উপাংশ তৈরি করব বা দুইটা নতুন ভেক্টর তৈরি করব, সেই দুইটা নতুন ভেক্টরের মান কী হবে সেটা আমি এভাবে পেয়ে যাব। এটা মনে রাখার একটা ফর্মুলা আছে, এটা মনে রাখার একটা ফর্মুলা আছে, আমি একটু দেখাই। যে তুমি যখন এক্স নিবা তখন এখানে আর থাকবে, নিচে হলো সাইন আলফা প্লাস বিটা থাকবে, মানে যেই দুইটি উপাংশতে তুমি ভাগ করতে চাইতেছো সেই দুইটি উপাংশের মধ্যবর্তী কোণে সাইনের অনুপাত থাকবে। তাহলে কি থাকবে, যাকে তুমি ডিভাইড করতেছো আর, সেটা হলো কি থাকবে প্রথমে থাকবে, আর নিচে কি থাকবে, নিচে হলো যেই দুইটা উপাংশে বিভাজন করতে চাইতেছো, যেমন এখানে হলো এক্স এবং ওয়াই, এই দুইটার মধ্যবর্তী কোণে সাইনের অনুপাত, তাহলে এই দুইটা মধ্যবর্তী কোণে সাইনের অনুপাতটা আমরা নিলাম সাইন আলফা প্লাস বিটা। এবার তুমি যখন এক্স নির্ণয় করবা, তুমি যখন এক্স নির্ণয় করবা তখন তার বিপরীত কোণে সাইনের অনুপাতটা উপরে থাকবে। তার মানে তুমি যখন এক্স নির্ণয় করতেছো তখন আসছে সাইন বিটা। সাইন বিটা কি, এক্স এর বিপরীত কোণ, মানে বিপরীত বাহুর সাথে এই আরটা যেই কম্পোনেন্টটাকে তুমি ডিভিশন করবা সেই আরের
যে কোণ তৈরি করছে সেই কোণের সাইনের অনুপাত থাকবে। সিমিলারলি তুমি এবার ওয়াই এর সাথে মিলাও, তাহলে ওয়াই এর সময় আর বাই সাইন আলফা প্লাস বিটা এটা তো ফিক্স থাকবে, আর ওয়াই এর সাথে কি থাকবে, ওয়াই এর বিপরীত যে বাহুটা আছে অর্থাৎ এক্স, এইটা হলো যে কোণ, সেই কোণের সাইনের অনুপাত। তাহলে এখানে আর সাইন আলফা, নিচে হয়েছে সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার? সো এখন ধরো আমার কাছে সবসময় তো এইভাবে আমি ত্রিভুজ আঁকতে পারবো না, তুমি মেইনলি এই দুইটা মার্ক করা ফর্মুলা মনে রাখবা। এগুলো কিভাবে আসছে এটা হলো ভাইয়া তোমাকে মানে তোমাকে তুমি যাতে তোমরা যারা ক্লাস করতেছো তোমরা যাতে কনফিউশনে না পড়ো, মুখস্থ না করো, এই জন্য তোমাদেরকে বুঝাই দিছি ভালোবেসে, ঠিক আছে? সো এটা নিচের দুইটা জিনিস মনে রাখলেই তোমাদের জন্য এনাফ। এবার ধরো আমার কাছে তিনটা ভেক্টর আছে, আমি ধরলাম মানে দুইটা ভেক্টর, এটা হলো পি, হ্যাঁ এটা হলো কিউ। ওকে, আমার কাছে একটা ভেক্টর হলো আর আছে, আমার কাছে ভেক্টর আছে হলো একটা, সেটা হলো আর। আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হলো আর। তা আমাকে বলছে ভাই আর কে ডিভাইড করেন, আর কে ডিভাইড করলে পি এর মান কত আসে, কিউ এর মান কত আসে। এখানে পি এর সাথে আর তৈরি করছে আলফা কোণ, কিউ এর সাথে তৈরি করছে বিটা কোণ। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা ফার্স্টে লিখবো পি, আমি একটা লিখে দেখাই দিই পি এরটা পি। তাহলে পি এখানে হবে যেটাকে আমরা ডিভিশন করবো অর্থাৎ আর, নিচে হবে সাইন আলফা প্লাস বিটা, সুন্দর করে লিখলাম সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে হলো যেই দুইটা কম্পোনেন্টে ডিভিশন করবো, যেই দুইটা ভাগে ভাগ করবো, যেমন এখানে পি এবং কিউতে ভাগ করতেছি, সেই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এই কোনো সাইনের অনুপাত। আর যখন আমরা পি নিতেছি তখন হবে তার বিপরীত বা বিপরীত কোণটা নিয়ে আমরা কাজ করব। তাহলে পি নিলে কি করব, পি নিলে হলো বিটা নিয়ে কাজ করবো, তাহলে পি এর সাথে হবে সাইন বিটা। সিমিলারলি আমি যদি এখান থেকে তোমার কিউ নেই, দেখো 1 মিনিটে লিখে ফেলা যায়, এখানে আর বাই হলো সাইন আলফা প্লাস বিটা, এটা থাকবেই। আর এর সাথে আমরা কি নিব, আর এর সাথে আমরা কি নিব, সাইন আলফা নিব, ঠিক আছে? আর এর সাথে আমরা কি নিব, সাইন আলফা, ঠিক আছে? কারণ কিউ এর বিপরীত যেটা, কিউ এর বিপরীত কোণ যেটা সেটা সাইনের অনুপাত। সো এটাই হলো আমাদের উপাংশ বিভাজন যদি হলো দুই দিকে থাকে। এখন আমরা দেখব লম্বাংশ, লম্ব উপাংশ মানে এই দুইটা আলফা প্লাস বিটার মান, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে। তাহলে আমরা একটু আগে দেখলাম আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি না হয় বা আলফা প্লাস বিটার মান যেই কোনো কিছু হইতে পারে, সেই ক্ষেত্রে উপাংশ কি। এখন আমরা দেখব আলফা প্লাস বিটার মান যদি 90 ডিগ্রি হয় তাইলে কি হবে, আলফা প্লাস বিটার মান যদি 90 ডিগ্রি হয় তাইলে কি হবে। দেখো সিম্পল না, ধরো এখানে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা কত, আলফা প্লাস হলো তোমার বিটা, এই আলফা প্লাস বিটা হলো 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা কত 90 ডিগ্রি। তাহলে এই আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি থাকে, এই আলফা প্লাস বিটা এরা যদি হলো 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে একটু ফর্মুলা বলো, এক্স এর মান কত হবে, এক্স ইকুয়াল টু আগে কি ছিল আর সাইন এক্স এর বিপরীত যেটা বিটা বাই হলো কি ছিল সাইন আলফা প্লাস বিটা। এখন এই আলফা প্লাস বিটার মান হলো 90 ডিগ্রি, আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি, আমরা জানি সাইন 90 ডিগ্রি কত 1, সাইন 90 ডিগ্রি হলো 1, তাহলে নিচেরটা চলে যাবে, থাকবে জাস্ট সাইন বিটা। সিমিলারলি আমি যদি এখান থেকে ওয়াইয়ের মানটা নেই, সিমিলারলি আমি যদি ওয়াইয়ের মানটা নেই সেটা কি হবে, এখানে সাইন আলফা প্লাস বিটা এটার মানটা হয়ে যাবে 1, উপরে আর তো থাকবেই কারণ এটাকে আমরা ডিভিশন করব। তারপর তারপর আমার এখানে কি থাকবে, সাইন, আগে ছিল বিটা কারণ বিটা হলো ওয়াই এর সাথে কোন এক্স এর বিপরীতে ছিল, এখন আমরা ওয়াই এর বিপরীতে নেব মানে এক্স এর সাথে যেটা সেটা হলো আলফা, তাহলে এখানে হবে আর সাইন আলফা। আচ্ছা এবার বলো তো এই যে সাইন বিটা এটাকে আবার আমি লিখতে পারি না আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ দুইটার যোগফল হলো 90 ডিগ্রি। সো আমরা যদি এক পাশে বিটাটাকে রাখি, আলফাকে ওই পাশে নিলে 90 ডিগ্রি মাইনাস আলফা হয়ে যায় না, তখন সাইনটা কি হয়ে যায়, 90 ডিগ্রি থাকলে সাইন হয়ে যায় কস, আর ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে সব পজিটিভ, কস আলফা। তাহলে এখান থেকে তুমি মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল তার সাথে যায় কজ, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে যায় কি কজ। যদি তুমি দুইটার অ্যাঙ্গেল সেম রাখতে চাও, যদি তুমি দুইটার অ্যাঙ্গেল সেম রাখতে চাও, যদি তুমি দুইটার অ্যাঙ্গেল সেম রাখতে চাও, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে যাবে কজ, যেমন এখানে এক্স ইকুয়াল টু আর কস থিতা, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে যাবে সাইন, যেমন ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা, ঠিক আছে? যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে যাবে সাইন, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিতা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা। জিনিসটাকে আমরা এখন বুঝতে পারছি, জিনিসটাকে আমরা বুঝতে পারছি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে এক্স ইকুয়াল টু আর সাইন বিটা, কারণ আমরা এখন কোনটা নেব কার সাথে, কোনটা নেব হলো ওয়াই এর সাথে। তখন আমরা এখানে কি লিখতে পারতাম, তখন আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারতাম যে তোমার ওয়াই ইকুয়াল টু আর, ওয়াই ইকুয়াল টু আর সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে কি হবে, আর 90 ডিগ্রির জন্য সাইন হয়ে যাবে কস, ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, কস বিটা। তাহলে দেখো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে বিটা যাবে। আমরা যদি কজের সাথে ওয়াইয়ের সাথে যদি আমরা অ্যাঙ্গেল কল্পনা করি, আর কে ডিভিশনের সময় ওয়াইয়ের সাথে যদি অ্যাঙ্গেল কল্পনা করি, তাহলে কি হবে, তাহলে কি হবে, ওয়াইয়ের সাথে হলো কস যাবে,
তার তার বিপরীতের সাথে সাইন, তার বিপরীতের সাথে বা এর লম্ব বরাবর কি যাবে, সাইন যাবে। জিনিসটা কি বুঝতে পারছো? খুব সহজ জিনিস। তাহলে এটা হলো আমাদের উপাংশ বিভাজন। ওকে, দুইটা যে কোনো একটা মনে রাখলেই হবে, দুইটাই সেম। মানে এটা সিমিলার, সিম্পলি যদি মনে রাখতে চাও বলবা যে যার সাথে যার সাথে অ্যাঙ্গেল নেব তার সাথে সাইন, যার সাথে অ্যাঙ্গেল নিব যার সাথে অ্যাঙ্গেল নিব তার সাথে সাইন, তার সাথে হলো যার সাথে অ্যাঙ্গেল নিব তার সাথে কজ, অন্যটার সাথে বা লম্বটার সাথে তার লম্বর সাথে, তার লম্বের সাথে সাইন, তার লম্বের সাথে সাইন, সাইন। ঠিক আছে, তার লম্ব যেটা তার সাথে হলো সাইন। যেমন আমরা এক্স নিছি, আমরা যদি এক্স এর সাথে কোণ আলফা কল্পনা করি তাহলে হলো এখানে কি এক্স কজ আলফা, কই এই যে এক্স ইকুয়াল টু কি আর কজ আলফা, আর এখানে হয় তার লম্ব বরাবর মানে ওয়াই, ওয়াইয়ের সাথে কি আর সাইন আলফা। আবার আমি যদি হলো এখানে বিটা বিটা চিন্তা করি তাহলে বিটা কার সাথে, ওয়াইয়ের সাথে, এই জন্য ওয়াইয়ের সাথে কজ বিটা, তার লম্ব হলো এক্স, এক্স এর সাথে হলো আর সাইন বিটা। জিনিসটা কি বুঝতে পারছো? একদম সিম্পল একটা জিনিস। ওকে, যদি বুঝে থাকো এবার আসো, যদি বুঝে থাকো এবার আসো আমরা এখানে বেশ কিছু কি সলভ করব, প্রবলেম সলভ করব। তো এখানে বলছে আমাদের বিশ্ববিখ্যাত প্লেয়ার তাওহিদ হৃদয়, ঠিক আছে, তাওহিদ হৃদয় যে কয়েকদিন আগে কি পাইছে, যে কয়েকদিন আগে আমাদের টি-20 আমাদের হলো ওয়ানডে ম্যাচ জিতাইছে অস্ট্রেলিয়ার সাথে, তাই না? অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ম্যাচ জিতানো তাওহিদ হৃদয়। তো সে কি করছে, সে হলো মিরপুর স্টেডিয়ামে একটি বলকে ক্রিস গেলের মতো শট খেলছে, আমরা দেখছি সে একটা ধুমধার একটা 4 ছক্কা মারছে। তাহলে সে কি করছে, সে হলো তোমার মিরপুর স্টেডিয়ামে একটি বলকে ক্রিস গেলের মতো শট খেলছে, এক শটে সে বাইক পেয়ে গেছে, ঠিক আছে? তো তাওহিদ হৃদয় মিরপুর স্টেডিয়ামে একটি বলকে ক্রিস গেইলের মতো শট খেললেন। তো বলটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার/সেকেন্ড বেগে আকাশে উড়ে গেল। তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তো সে ধরো এখানে দাঁড়াই ছিল, এখানে সে দাঁড়াই ছিল, এটা হলো তার ক্রিজ। এই ক্রিজে দাঁড়ায় সে একটা শট খেলছে। এখন শট খেলার পরে কী হয়েছে জানো, শট খেলার পরে এই বলটা 30 ডিগ্রি কোণ করে চলে গেছে। তাহলে বলটা এখান থেকে 30 ডিগ্রি কোণ করে গিয়ে 30 ডিগ্রি কোণ করে বলটা হলো এইভাবে হলো গিয়ে 6 হয়েছে। দাঁড়াও, তাহলে এখানে কোণটা ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি, কোণটা ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবং এখানে যেটা হয়েছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার/সেকেন্ড বেগে সে আকাশে উড়াল দিছে, মানে কে বল 40 মিটার/সেকেন্ড বেগে আকাশে উড়াল দিছে। ক্লিয়ার? আমাদের এখান থেকে কি বলছে, বেগে আকাশে উড়ে গেল, স্টেডিয়ামের বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ ধরার জন্য রেডি। বলো এটা ক্যাচ হবে কিনা, তোমরা বলো ক্যাচ হবে কিনা। আমরা কি চাই ক্যাচ হোক? আমরা চাই না ক্যাচ হোক। ওকে, তাহলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ ধরার জন্য হলো রেডি। বলটির বেগের আনুভূমিক এবং উলম্ব উপাংশ কত, তার মানে আমার কাজ যেটা সেটা হলো এই বেগের আনুভূমিক উপাংশ কত, অর্থাৎ এক্স এক্সিস বরাবর উপাংশ কত, এবং এই বেগের উলম্ব উপাংশ কত সেটা বের করা। এই বেগের এক্স এক্সিস বরাবর উপাংশ কত সেটা বের করা, এবং এই বেগের উলম্ব উপাংশ কত সেটা বের করা। তাহলে এটা হলো আনুভূমিক উপাংশ, আমরা ধরলাম আনুভূমিক উপাংশ পি, উলম্ব উপাংশ আমরা ধরলাম উলম্ব উপাংশ কিউ। তাহলে অ্যাঙ্গেলটা আছে কার সাথে, আনুভূমিকের সাথে। তাহলে আমি কি করব, পি ইকুয়াল টু যেটা আছে আমাদের এটাকে আমরা আর হিসেবে কম্পেয়ার করব, লব্ধি যেটা মানে যেই ভেক্টরটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব, দুই ভাগে ডিভিশন করব। তাহলে আমরা পি ইকুয়াল টু বলতে পারি আর কস 30 ডিগ্রি, আলফা ছিল সেখানে এখন 30 ডিগ্রি। তাহলে আর এর মান কত, 40, তাহলে এখানে হবে 40 cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত, √3/2, তাহলে এখানে হবে 40 ইন্টু √3/2। দেখো আনুভূমিক আর উলম্ব বলছে, আনুভূমিক আর উলম্ব যদি বলে তার মানে আলফা প্লাস বিটা হলো 90 ডিগ্রি। আর আনুভূমিক বা উলম্ব যদি না চেয়ে নর্মাল উপাংশ যায় তখন কোণ দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হবে 20√3, 20 √3। এবার আসো, এটা হলো আনুভূমিক উপাংশ গেল এক্স এক্সিস বরাবর, এটা হলো এক্স এক্সিস বরাবর, এটাকে তুমি হলো ইও বলতে পারো মানে আর এক্স এটাও বলতে পারো। এবার আসো ওয়াইয়ের উপাংশ মানে আর ওয়াই, এই বেগটাকে আমরা আর ধরে নিচ্ছি, সো আর ওয়াই এটা হবে কি, এটা হবে কিউ, এটা হবে তোমার আর সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে হবে 40 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে এখানে আমাদের হবে 20 এত মিটার/সেকেন্ড, ঠিক আছে, এত মিটার/সেকেন্ড বেগ। তাহলে এটা হলো বেগের আনুভূমিক এবং উলম্ব উপাংশ। সিম্পল ম্যাথ, সিম্পল ম্যাথ, ঠিক আছে? তাহলে তাওহিদ হৃদয় যে 6টা মারতে গেছিল সেই 6-এর আনুভূমিক এবং উলম্ব উপাংশ কত এটা আমরা সহজে বের করে ফেলতে পারছি। এবার আসো ফুড পান্ডা। সো ফুড পান্ডা আমরা মোটামুটি সবাই খাবার অর্ডার দিই, তাই না? ফুড পান্ডা আমরা মোটামুটি সবাই খাবার অর্ডার দিই। তাহলে বলছে ফুড পান্ডার রাইডার কালাম মিয়া,
মানে ফুড পান্ডা রাইড করতেছে কালাম মিয়া, একটি বিরিয়ানি অর্ডার, কালাম মিয়ার কাছে একটা বিরিয়ানি অর্ডার আসছে। তাহলে রাইডারের কাছে একটা বিরিয়ানি অর্ডার আসলো, সে কি করছে ধানমন্ডি 2 নম্বর রোড থেকে, ধানমন্ডি 2-এ কে কে আসো ব্যাকে জানো, ধানমন্ডি 2 নম্বর রোড থেকে সরাসরি 4 নম্বর রোডে যাবে। তাহলে 2 এবং 4 নম্বর রোডে কে কে আসো জানাও, এবং এই রোডগুলো কে কে চিনো ব্যাকে জানাও। তাহলে ধানমন্ডি 2 নম্বর রোড থেকে ধানমন্ডি 4 নম্বর রোডে গেছে, তো জিপিএস ম্যাপ দেখাচ্ছে, মানে সে ধর রাস্তা চিনে না, এবং তারা কি করে, সব রাস্তা তো চিনা পসিবল হয় না, একদম চিপা চাপা রোড থাকে ঢাকায়। তো তারা কি করতেছে, সে হলো জিপিএস ট্র্যাকার অর্থাৎ গুগল ম্যাপ ইউজ করে ধরো যাইতেছে। তাহলে তাকে হলো ম্যাপ দেখাচ্ছে প্রথমে 500 মিটার পূর্বে, তোমাদেরকে বলছি উত্তর পূর্ব দক্ষিণ উত্তর, সরি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলা কেমনে মনে রাখবা এটা তোমাদেরকে দেখাইছি, জাস্ট এরকম লাইনে কে নিবা, জাস্ট এরকম, ঠিক আছে। ধরো সে গেল, এরপর এরকম, তাহলে আমাদের উত্তর কোনটা, এটা হলো আমাদের উত্তর। তারপর কি, নিচেরটা হলো দক্ষিণ, এই দিক হলো পূর্ব, এই দিক হলো পশ্চিম। আচ্ছা, আমরা দিক নিয়ে নিলাম, যেহেতু এখানে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথাবার্তা আসছে, তাহলে দেখাচ্ছে তাকে প্রথম 500 মিটার পূর্বে, তাহলে প্রথমে সে 500 মিটার গেল, ধরো এই পয়েন্ট পর্যন্ত 500 মিটার, এই 500 মিটার হলো সে পূর্বে গেল। তারপর তারপর 1200 মিটার উত্তরে, তারপর 1200 মিটার কোথায়, উত্তরে, তার মানে উপরের দিকে, এইদিকে সে আরো 1200 মিটার গেল, এদিকে ধরো সে আরো 1200 মিটার গেল। তাহলে এটা হলো তার 1200 মিটার উত্তরে যাওয়া, 1200 মিটার কোথায় যাওয়া, উত্তরে যাওয়া। তাহলে এইভাবে হলো সে 1200 মিটার উত্তরে গেল। ওকে, এটা হলো ধরলাম আমরা 1200। আচ্ছা, এখন কি বলছে, এখন বলছে শেষে 500 মিটার শূন্যে, মানে ফ্লাইওভার দিয়ে, তার মানে সে এখন আর সমতলে নাই, সে উঠে গেছে কোথায়, ফ্লাইওভারে। তাহলে ফ্লাইওভার হলো অন্য আরেকটা অ্যাক্সিস, ধরো আমরা ধরলাম সে শূন্যে এরকম উঠছে, এটা হলো জেড অ্যাক্সিস, এটা হলো জেড অ্যাক্সিস। তাহলে প্রথমে সে ছিল এক্স অ্যাক্সিসে, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। এরপর সে ফ্লাইওভারের উপরে শূন্য দিয়ে যেতে হবে, এরপর 500 মিটার শূন্য ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে, তার মানে 500 মিটার একটা ফ্লাইওভারের উপর দিয়ে গেছে, এটা কি আর অ্যাক্সিসে আছে, তার মানে এটা অন্য অ্যাক্সিসে চলে গেছে, এটা হলো জেড অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে। আচ্ছা, বলছে কালাম মিয়ার মোট মোট সরণ কত এবং ভেক্টরটি, মোট সরণ ভেক্টরটি কত এবং এর পরম মান কত, তার মানে সে 3টে অ্যাক্সিসেই মুভ করছে, সে এক্স অ্যাক্সিসে গেছে কিছুদূর, কিছুদূর ওয়াই অ্যাক্সিসে গেছে, কিছুদূর হলো জেড অ্যাক্সিসে গেছে। তাহলে এখানে পরম মান কত, এখানে পরম মান কত বলো। তাহলে আমরা যদি এখান থেকে আগে ভেক্টরটা লিখি, কালাম মিয়ার মোট সরণ, তাহলে সরণ যদি আমরা বলি এস, এখানে কালাম মিয়ার ক্ষেত্রে এস ভেক্টরটা কি হবে, প্রথমে 500 মিটার হলো এক্স অ্যাক্সিসে গেছে, তার মানে 500i। তারপর দেখছো ভেক্টর জীবনকে কত সহজ করে দিছে, তুমি জ্যামিতি দিয়ে এটা সলভ করতে কত কঠিন হইতো তোমার জন্য। আগে ত্রিমাত্রিক একটা ব্যবস্থা আঁকো, প্রথমে দুইটার তোমরা হলো যে গণবস্তুর, আয়তাকার গণবস্তুর যে একটা অধ্যায় ছিল না তোমাদের 9-10 আয়তাকার গণবস্তু নিয়ে, সো এরকম আয়তাকার গণবস্তু দিয়ে তোমার 3-4 বার, এটা দুইবার দুইবার করা লাগতো, ঠিক আছে। ওইটা তুমি একদম একবারে পেয়ে যাইতেছো, একদম একবারে পেরে যাইতেছো। ওকে, এই ম্যাথটা একটু দেখো, প্রথমে এই কোশ্চেনটা দেখে একটু মানে চিন্তা করো নিজে পারো কিনা। তাহলে এখানে কি হবে, পারস্য, এটা হলো জে, তারপর হবে কি তোমার আরো 500 মিটার উপর দিয়ে গেছে, তাহলে 500 কে। তাহলে এখান থেকে আমার সরণ ভেক্টরের মান কত হবে, সরণ ভেক্টরের মান কত হবে, তাহলে মান হবে √500² প্লাস 1200² প্লাস হলো 500²। তাহলে এটা হলো আমাদের সেই সরণ ভেক্টরের মান। ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ, জাস্ট যদি তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকে, আগে থেকে প্র্যাকটিস করা থাকে, এইরকম ম্যাথ দিয়ে তোমাকে কেউ কোনোদিন আটকাইতে পারবে না, এরকম ম্যাথ দিয়ে তোমাকে কেউ কোনোদিন আটকাইতে পারবে না। তাহলে তার মোট সরণ হলো 1392.84 মিটার, এটা হলো আনসার। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ না, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ না, প্রশ্ন দেখে কি বোঝা যায়, প্রশ্ন দেখে বোঝা যায়, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, ঠিক আছে, প্রশ্ন দেখে কিন্তু বোঝা যায় না। এবার আসো, এবার আসো, এরপরে আমাকে বলছে 30 নিউটন একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। তাহলে 30 নিউটনের একটা বল, সে হলো ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। জিনিসটা কেমন, ধরলাম আমরা দুইটা অক্ষ আগে আইকা নেই, এটা আমরা ধরলাম এক্স, এটা আমরা ধরলাম ওয়াই। তাহলে বলছে 30 নিউটন মানের একটা বল, 30 নিউটন মানের একটা বল, 30 নিউটন নাকি, হ্যাঁ 30 নিউটন বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। তাহলে একটা বল 30 নিউটন মানের, সে হলো ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। এটা ধরুন 30 নিউটন মানের একটা বল, সে ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত, ওয়াই অক্ষের সাথে সে 60 ডিগ্রি কোণে আছে 30 নিউটন। আচ্ছা, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস। তো আমার এখানে কি বলছে,
এখানে বলছে বলটির এক্স ও ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ দুইটি নির্ণয় করো। বলটির এক্স এবং ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ নির্ণয় করো। তাহলে কোনটা আছে কার সাথে? ওয়াই অক্ষের সাথে। তাহলে লম্ব উপাংশ কি হবে? ওয়াই ইকুয়াল টু হবে তোমার 3। এটা একটা বল, তাই না? তাহলে আমরা বলতে পারি এটা একটা বল। আমাদের কাছে হলো এফ এর মান দেওয়া আছে, এটাকে আমরা যদি এফ ধরি বল, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশ এফ ওয়াই নিতে পারি। এফ ওয়াই এটা ইকুয়াল টু কী হবে? 13। আর কি হবে তোমার? সাইন 13 সাইন তোমার কি ডিগ্রি? 13 সাইন, না সরি, তোমার যেই যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় কস, তাহলে 30 সাইন কস 60 ডিগ্রি, সরি বারবার সাইন বলতেছি। সো এটা কিন্তু ভুল করবা না, সবসময় ওয়াই দেখলে সাইন বসে দেওয়া যাবে না, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। কস 60 ডিগ্রি, তো কস 60 ডিগ্রির মান হলো তোমার হাফ, তাহলে এখানে আমাদের হবে 15 নিউটন। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার উপাংশ হলো 15 নিউটন। এবার এক্স অ্যাক্সিস বরাবর আমরা যাই, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হলে কি হবে? 13। এখন কি আর কস হবে নাকি সাইন হবে? সাইন, তাহলে এখানে হবে সাইন 60 ডিগ্রি। কত হবে? সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? 30। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে এখানে তোমার হবে 30 15√3, 15√3, 15√3 এত নিউটন। তাহলে এটা হলো আমার ওয়াই এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা হলো আমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ক্লিয়ার? ক্লিয়ার? এটা এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। দেখো সব ম্যাথ মুখে মুখে করে ফেলা যাইতেছে, সব ম্যাথ মুখে মুখে করে ফেলা যাইতেছে। খুব সহজ সহজ ম্যাথ, খুব সহজ সহজ ম্যাথ এগুলো আমাদের ভালো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই যে ভাই ম্যাথ, এতগুলো ম্যাথ তোমাদের করাই দিচ্ছে, এটা কিন্তু বাসায় দেদারসে প্র্যাকটিস করবা, ঠিক আছে? মন খুলে প্র্যাকটিস করবা, বলে না মুক্ত হস্তে দান করবা, তোমরা হলো মুক্ত হস্তে প্র্যাকটিস করবা। ওকে, এরপর একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি, একই বিন্দুতে ক্রিয়ারত, একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের লব্ধি হলো 12 নিউটন, এবং লব্ধির ক্ষুদ্রতম বলের সাথে ক্ষুদ্রতম বল, এই যে দুইটা মানে লব্ধি যেহেতু হয়েছে তার মানে সে দুইটা বলের লব্ধি, এখানে দুইটা বলের কথা বলে দিছে, দুইটা বলের লব্ধি। সো দুইটা বলের লব্ধি হলো 12 নিউটন। এখানে যে ক্ষুদ্রতম বল আছে, দুইটা বলের মান ভিন্ন, একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বলের মান বলে দিচ্ছে 5 নিউটন, এবং বলছে লব্ধি ক্ষুদ্রতম বল 5 নিউটনের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। মানে 5 নিউটনের সাথে লব্ধিটা কিভাবে আছে? লম্বভাবে ক্রিয়াশীল। অপর বলটির মান নির্ণয় করো। তার মানে আমার অপর বলটির মান নির্ণয় করতে হবে। তো আমরা দেখি, ধরি আমার কাছে দুইটা বল আছে, এটা পারবা? একটু পজ করে তোমরা দেখো এটা পারা যায় কিনা, একটু ভিডিওটা পজ করে দেখো পারা যায় কিনা। ওকে, এবার ট্রাই করার পরে আবার অন করো, অন করে যদি দেখো না পারো ব্যয়ের সাথে সাথে কর। তাহলে এখানে কি হয়েছে? আমার দুইটা বল আছে, ধরলাম আমরা পি এবং কিউ, এটা দুইটা বল। সেখানে ক্ষুদ্রতম বল ধরলাম হলো পি, এটা দেওয়া আছে 5 নিউটন। আমার বের করতে হবে কিউ ইকুয়াল টু কত, আমার বের করতে হবে কিউ ইকুয়াল টু কত। এবার আসো, আমার কাছে যেটা দেওয়া আছে আর এর মান লব্ধি, এই লব্ধির মান আমার কাছে দেওয়া আছে 12 নিউটন। লব্ধির মান কত দেওয়া আছে? 12 নিউটন। আচ্ছা এবার আসো আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি। আমার একটা ক্ষুদ্রতম লব্ধি 5 নিউটন ধরলাম এইদিকে, সরি ক্ষুদ্রতম বল 5 নিউটন ধরলাম এইদিকে, লব্ধিটা হলো এখানে, লব্ধিটা হলো এখানে, লব্ধিটা হলো এই বরাবর ধরলাম, এটা লব্ধি আমার। এবার আমাকে বলছে আরেকটা বল, তাহলে আরেকটা বল কোথায় হবে? অবশ্যই লব্ধির এই পাশে হবে। আরেকটা বল কি লব্ধির এই পাশে হবে? এটা হলো আরেকটা বল যেটা লব্ধির এই পাশে হবে। তাহলে এটা হলো আমার কি বল? পি বল। এটা হলো আমার কি বল? তোমার লব্ধি। আর আর এটা হলো আমার কিউ, যেটা আমার বের করতে হবে এর মান কত। আর এইখান থেকে এখানে হলো 90 ডিগ্রি, এর মান দেওয়া আছে 5 নিউটন। কোশ্চেন ওয়াইজ আমি লিখে ফেলি, ক্ষুদ্রতম বলার লব্ধির মান দেওয়া আছে 12 নিউটন। লব্ধির মান কি দেওয়া আছে? 12 নিউটন। এখন আমরা যদি এখানে লিখি, দেখো এই যে কিউ নিউটন, কিউ, এই কিউ হলো তোমার এক্স এক্সিসের সাথে আছে আলফা কোণে। সো কিউ এর যদি আনুভূমিক আর উলম্ব উপাংশ বের করি, তাহলে কিউ এর যদি আনুভূমিক আর উলম্ব উপাংশ বের করি, আনুভূমিক উপাংশ কি হবে? কিউ কজ আলফা। কিউ এর আনুভূমিক উপাংশ হবে কিউ কজ আলফা। আর কিউ এর উলম্ব উপাংশ কি হবে? কিউ এর উলম্ব উপাংশ কি হবে বলো? কিউ এর উলম্ব উপাংশ কি হবে? কিউ এর যদি উলম্ব উপাংশ নেই তাহলে এটা হবে কিউ তোমার সাইন আলফা। আচ্ছা বলো তো, কিউ এর উলম্ব উপাংশ নিলে সেটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে না? কিউ এর উলম্ব উপাংশ নিলে সেটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে না? আচ্ছা তোমরা যদি এবার, আচ্ছা আমি দেখাই দিই এটাকে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, তাহলে এটা ইকুয়ালটা আমরা বলতে পারি 12। এটা আরও সহজভাবে করা যায়, আমি দুইটা ওয়েতেই দেখাই দেবো, এমসিকিউতে আসলে কীভাবে করবো এটাও দেখাই দেবো। আচ্ছা দেখো, এরপর এরপর আমাদের কাছে কি আসছে? এরপর আমাদের কাছে আসছে তোমার আমরা যদি এবার বলছে 90 ডিগ্রি, তাহলে 10 90 ডিগ্রি নেই,
তাহলে 10 90 ডিগ্রি কার সাথে অ্যাঙ্গেলটা আছে পি এর সাথে, তাহলে সে থাকবে সিঙ্গেল। এখানে হবে কিউ কজ আলফা, উপরে হবে কিউ সাইন আলফা। আর 90 ডিগ্রি মানে আমরা বলছি কি, 90 ডিগ্রি মানে আমরা একটা জিনিস বলছি, 90 ডিগ্রি মানে হলো 1/0। 90 ডিগ্রি মানে কি 1/0। এখানে হবে তোমার কিউ সাইন আলফা আর হলো পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা বলতে পারি না পি প্লাস কিউ কজ আলফা, কজ আলফা এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 0। পি এর মান হলো 5, পি এর মান হলো 5, তার মানে আমরা বলতে পারি কিউ কজ আলফা ইকুয়াল টু -5। সমস্যা আছে? কিউ কজ আলফা ইকুয়াল টু কত, -5। এটা কিন্তু আমরা উপাংশ বিভাজন দিয়েও পাই। দেখো আমরা যদি এই পি এর আনুভূমিক উপাংশটা নিই এই বরাবর, তাহলে কি আসবে, কিউ কজ আলফা মাইনাস হবে না, মাইনাস হবে। ওকে, এটা হবে কি 180 ডিগ্রি মাইনাস আলফা, এই যে এটা 180 ডিগ্রি মাইনাস আলফা। এইভাবে করে আমরা যদি আনুভূমিক উপাংশ নেই সেম জিনিস আসবে। আচ্ছা এবার আসো, তাহলে আমরা দুইটা ভ্যালু পাইলাম। এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। 1 আর 2 দুইটা সমীকরণ হলো আমি এখান থেকে পাইলাম। সো যদি আমরা দুইটা সমীকরণ পাই, আমি কি করতে পারি, আমি হলো একটা দ্বারা একটাকে ভাগ করি, তাহলে আমার এখানে উপরে কি আসে কিউ সাইন আলফা আছে, তো আমি লিখলাম কিউ সাইন আলফা, নিচে আছে কিউ কজ আলফা। সো কিউ কজ আলফা আমি লিখলাম, কি করলাম আমি 1 ভাগ 2 করলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ইকুয়াল টু কত, ইকুয়াল টু তোমার আসলো হলো 12/5, 12/5। তাহলে এখান থেকে আমরা আলফার মান পাবো কিউ কিউ কাটা 10 আলফা, 10 আলফার মান কত হয় 12/5। তাহলে আমরা আলফার মানটা দেখি কত আসে, আলফার মানটা দেখি কত আসে, তাহলে 10 ইনভার্স 12/5, 10 ইনভার্স 12/5। তাহলে এটা 67.38 ডিগ্রি হয়, 38 ডিগ্রি। আচ্ছা যদি এটা হয়, এরপর আমরা লিখি তোমার কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু হলো তোমার ধর 12/sin আলফা, 12 প্রথমটাতে বসাই, 12/sin আলফা। ওয়েট, তাহলে দেখো কিউ ইকুয়াল টু আমাদের কত হয়, কিউ যদি আমরা 1 নঙ্গে বসাই, তাহলে 1 নং থেকে কিউ ইকুয়াল টু হয় 12/sin আলফা, তাহলে সাইন আলফার জায়গায় 67.3। তাহলে কিন্তু তোমার কিউ এর মান কত হয়, কিউ এর মান হয় 13, কিউ এর মান কত হয় 13 হয়। ঠিক আছে, এই যে আমার কাছে ক্যালকুলেটার আছে, আমি ক্যালকুলেটারে বের করলাম 13 হয়। আচ্ছা অনেক ডিটেলসে আমরা ম্যাথ করলাম তাই না, অনেক ডিটেলস। এটা হলো ম্যাথের ধরো নর্মাল প্রসিডিউর, এটা দিয়েই হলো ধরো আমরা ম্যাথ করি। এই একটা ইকুয়েশন আমরা পাইলাম, এই আর একটা ইকুয়েশন পাইলাম, এই দুইটাকে আমরা হলো একটা থেকে আরেকটা ভাগ দিলাম। ঠিক আছে, একটা থেকে আরেকটা ভাগ দিলাম। সো যদি আমি এটা দেখি, আমি এটা এই দুইটা ইকুয়েশন দেন একটা থেকে আমরা আরেকটা ভাগ দিলাম, এই কাজটা করলাম, করার পর আমরা আলফা পেলাম, আলফার মান আবার 1 নং বা 2 নং যে কোনো একটা জায়গায় বসাই দিছি, বসাই দেওয়ার পর আমি হলো এই ভ্যালুটা পাইছি। ঠিক আছে, এবার এটা তুমি ডিরেক্ট কেমনে করবে এক লাইনে, ডিরেক্ট কেমনে করবে এক লাইনে, ডিরেক্ট করার জন্য যে এই কাজটা করবা, এইখানে একটা দাগ নিয়ে নাও। বলো ভেক্টরকে তো সমান্তরালে প্রতিস্থাপন করা যায়, ভেক্টরকে সমান্তরালে কি করা যায়, প্রতিস্থাপন করা যায়। তাহলে এই দিকে যদি পি 5 নিউটন হয়, এখানেও আমি পিটা নিয়ে আসতে পারি না, এই দিক বরাবর আমার আছে কিউ, আছে নাকি কিউ আছে, আর এখানে আছে আর, তাহলে এই দিক হলো আর, তাহলে এখানে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ হয় না, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ হয় না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে পি স্কোয়ারের মান কত 5, তাহলে 5 স্কোয়ার, আর আর এর মান হলো 12 স্কোয়ার, এটা হলো কিউ স্কোয়ার, তাহলে কিউ এর মান হলো 30। দেখছো এক লাইনে ম্যাথ করে ফেলা যায়। কিউ এর মান কত হয়, কিউ এর মান হয় 30। এক লাইনে তুমি চাইলে ম্যাথ করে ফেলতে পারো, সেম ম্যাথটাকে এক লাইনে চাইলে করে ফেলতে পারো। এটাকে বুঝছো, জাস্ট পিটাকে সমান্তরালে প্রতিস্থাপন করে এই জায়গায় নিয়ে আসলাম। ক্লিয়ার, পিটাকে সমান্তরালে প্রতিস্থাপন করে জাস্ট এই জায়গাটাতে আমরা নিয়ে আসলাম। ওকে, খুবই সহজ, খুবই সুন্দর একটা ম্যাথ। ওকে, এরপর আরও একটা ম্যাথ দেখো। এখানে আমাদের বলছে যে বল দুইটির লব্ধির আনুভূমিক উপাংশ ও উলম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি। তার মানে তোমার এখান থেকে আনুভূমিক উপাংশ বের করতে হবে, উলম্ব উপাংশ বের করতে হবে, বের করে দেখাইতে হবে কোনটা বেশি। গাণিতিক যুক্তি সহ দিতে বলছে। এই কোশ্চেনটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, দিনাজপুর বোর্ড 21-এ আসছে। ঠিক আছে, সো দিনাজপুর বোর্ড 21-এ যারা পরীক্ষা দিচ্ছে তারা এই কোশ্চেনটা পাইছে, চট্টগ্রাম বোর্ড 22-এ সেম কোশ্চেনটা আসছে। ওকে, এরপর হলো সরি চট্টগ্রাম বোর্ড না, কুমিল্লা বোর্ড 22-এ সেম কোশ্চেনটা আসছে। এখানে দেওয়া আছে তোমার F1 হলো 12 নিউটন। তো এখন বলছে
এই F1 F2 এই দুইটার আনুভূমিক এবং উলম্ব উপাংশ বের করতে। আচ্ছা বলো তো F1 F1 হলো উপরে আছে এখানে, আর F2 হলো এখানে আছে। আচ্ছা এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 30 ডিগ্রি হবে। তাহলে আমরা শুরুতে আগে একটু F1 নিয়ে কাজ করি। F1 এর উলম্ব উপাংশ কত? F1 আছে উলম্ব বরাবর, তাহলে F1 এর যদি উলম্ব উপাংশ বলি, F1 এর যদি আমরা উলম্ব উপাংশ বলি, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার F1 F1 ওয়াই, এটা আছে 12 নিউটন। আর F1 যদি আমি এক্স নির্ণয় করতে চাই, দেখো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ, তাহলে এক্স এর সাথে F1 এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এক্স এর সাথে F1 এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে F1 এক্স হবে F1 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান শূন্য, সো F1 এর মান যাই হোক এক্স অক্ষ বরাবর উপাংশ শূন্য। তার মানে তোমার এই বল দুটির লব্ধির, এই যে বল দুটির, ও আচ্ছা সরি, আমরা তো ভুল কোশ্চেন সলভ করতেছি। বলছে বল দুইটার লব্ধি, বল দুইটার লব্ধির আনুভূমিক এবং উলম্ব উপাংশ কত? আচ্ছা বল দুইটার লব্ধি যদি বের করতে বলে, তাহলে এদের লব্ধি কোথায় হবে? এদের লব্ধি হবে মাঝখানে কোনো একটা জায়গায়, মাঝখানে কোনো একটা জায়গায়। ধরো এটা তারা আমরা ধরে নিলাম এটা কি, এটা হলো লব্ধি, এটা হলো বল দুইটার লব্ধি। সো আগে একটু আমরা বল দুইটার লব্ধি বের করি। তো প্রথমে আমার লব্ধি বের করতে হবে, দেন দেখতে হবে তোমার লব্ধি এক্স এক্সিসের সাথে কত কোণ করছে বা ওয়াই এক্সিসের সাথে কত কোণ করছে। তাহলে লব্ধি আর, আর এর মান কত হবে? আর আমি ডিরেক্ট লিখে ফেলি, তোমরা এতক্ষণে এটা পারো। সো এটা হবে তোমার ভাইয়া F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস কত ডিগ্রি? কস দুইটার মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। সো কস 60 আমরা বলতে পারি। F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত? 60। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে হবে তোমার F1 এর মান, F1 এর মান হলো 12, সো এটা হবে 12 স্কোয়ার প্লাস এটা হবে আমাদের কত? 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু কস 60 ডিগ্রি। সো এটাকে তুমি যদি ক্যালকুলেটারে বসাও, দেখি আমরা এটার মান কত আসে। আমরা ডিরেক্ট ক্যালকুলেটারে বসাই দিই, ডিরেক্ট ক্যালকুলেটারে বসাইলে এটার মান চলে আসবে 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 8 ইন্টু কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটার মান আসে আমাদের কত? এটার মান আসে আমাদের ওকে, এটার মান আসে আমাদের হলো তোমার 17.43 বা 17.436, 17.436 এত নিউটন আসে। এটা লব্ধির মান, ঠিক আছে, লব্ধির মান। এখন আমরা দেখি একটু লব্ধি তোমার কত কোণ তৈরি করে। ধরো কার সাথে? টেন থিটা। এখন আমি কার সাথে নেব? আমি ধরো F2 এর সাথে নিচ্ছি, তাহলে যার সাথে নেব অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে আমি একটু ছোট করে লিখে দিই যে আমি যার সাথে নিচ্ছি সেটা হলো F2। তাহলে এবার আসো, F2 হলো তাহলে সিঙ্গেল, আর F1 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি, আর উপরে হবে F1 sin 60 ডিগ্রি। তাহলে একটু সুন্দর করে আমরা মানগুলো বসাই দিই। F1 এর মান কত? 12, 12 এর সাথে কি হবে? sin 60 ডিগ্রি। নিচে কি আছে? নিচে আছে F2, F2 এর মান কত? 8, 8 প্লাস 12 cos 60 ডিগ্রি। তাহলে আমি একটু ডিরেক্ট বের করে ফেলি। হ্যাঁ, আমি এখান থেকে ডিরেক্ট, এটা আমরা অনেক দেখছি, সেখান থেকে আমরা ডিরেক্ট থিটা F2 বের করে ফেলি, থিটা F2 বের করে ফেলি ডিরেক্ট। সো থিটা F2 আমরা যদি বের করে ফেলি, তাহলে এটা হবে তোমার 10 ইনভার্স 12 sin 60 ডিগ্রি বাই হলো 8 প্লাস 12 ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে আসো কত হয় এটা? এটা হবে আমাদের 36.586 ডিগ্রি, 36.586 ডিগ্রি। এটা হলো আমার আনসার, এটা হলো আমার আনসার। এখন আসো, আনসার না সরি, এটা হলো আমি কোনটা পাইলাম, আনসারে তো এখন আসতে পারিনি। এবার হলো তোমার তাহলে এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? লব্ধি হলো এক্স এক্সিসের সাথে কত কোণ তৈরি করছে? 30 প্লাস এই যে তোমার এই যে থিটা F2, এটা হলো এতটুকু, এই এতটুকু হলো থিটা F2। ওকে, তাহলে কি হবে? 30 প্লাস থিটা F2, তাহলে 30 প্লাস 36.586 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো আর, আর হলো এক্সের সাথে উৎপন্ন কোণ, এক্সের সাথে দেখো এটাকে আমরা উৎপন্ন কোণ কত? আর এর হলো এক্সের সাথে উৎপন্ন কোণ, এটা হলো আমরা যদি বলি 30 প্লাস 36, 30 প্লাস 36.586, 30 প্লাস 36 পয়েন্ট, এটা হলো 30, ওকে 36.586। তাহলে এটা কত হবে? এটা হবে 66.586, 66.586 এত ডিগ্রি। এবার আসো তোমার আর এক্স যদি আমরা নেই, আর এক্স যদি আমরা নেই, আর এক্স কত হবে? আর এক্স হবে তোমার লব্ধি আর কস, এদের এক্সের সাথে এই কোণ, তাহলে কস 66.586 এত ডিগ্রি। এখান থেকে আমরা একটা মান পাবো। আমরা যদি আর ওয়াই নেই, এটা হবে কি? আর সাইন
66.586 ডিগ্রি। তাহলে আমরা একটু বসাই দিই যে আর এর মান কত। আর এর মান আমরা পাইলাম 17.436 নিউটন। তাহলে আমরা যদি বসাই 17.463 ইন্টু কজ 66.586, তাহলে জিনিসটা কত আসে 6.94 নিউটন। এটা আসে 6.94 নিউটন লব্ধির উপাংশ এক্স এক্সিস বরাবর। আর সেম জিনিস যদি আমরা ওয়াই এক্সিসের জন্য করি তাহলে জাস্ট ক্যালকুলেটারে কস্টটা চেঞ্জ করে আমরা সাইন দেই, তাহলে এটা 16.02 নিউটন হয়। দেখো এটা কিন্তু ওয়াই এক্সিসের দিকে বেশি আছে, তাই না? সো ওয়াই এক্সিসের দিকে উপাংশের মান বেশি হবে। আমরা জানি লব্ধি কোন দিকে বেশি থাকে, যে এইদিকে বলের পরিমাণ বেশি, তাহলে ওয়াই এক্সিসের দিকে উপাংশের পরিমাণ বেশি হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের এই কোশ্চেনটা সলভ। এটা হলো বোর্ডে আসা একটা কোশ্চেন, সামনেও আসতে পারে এই টাইপের কোশ্চেন, একটু বড় বাট খুব সহজ, খুব মজার। ঠিক আছে, ওকে, আমরা তাহলে একটু নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আমরা একটু মুভ করি। সো নেক্সটে আমাদের এমসিকিউ সেশন। সো আমরা বারবার বলি এমসিকিউ সেশনের কাজ কি, তুমি যেই কাজটা করবা পজ করে এটার আনসার নিজে নিজে দেখো, আমাদের কমেন্টে জানাও। তাহলে এখন বলো, এখানে 10 নিউটন মানের একটি বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? তাহলে কেউ যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে ওয়াই অক্ষ বরাবর তার কোনো উপাংশ থাকবে? কেউ যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে ওয়াই অক্ষ বরাবর কি তার কোনো উপাংশ থাকবে? কোনো উপাংশ থাকার কিন্তু কোনো সম্ভাবনা নাই। কেন নেই? কোনো উপাংশ থাকার কোনো সম্ভাবনা কেন নেই? কারণ এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে ধরো এক্স অক্ষ বরাবর উপাংশ হলো 10, যেহেতু আলফাটা কার সাথে আছে? সেই অক্ষের সাথে আছে, তাহলে এখানে কত হবে 10 cos 90, 10 cos 90, আর cos 90 মান কত? 0, একটু আগে আমরা বলছি। তাহলে তোমার উপাংশ বরাবর যে কোণ, সেই কোণের মান ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, সেই উপাংশের মান কত হবে? 0 নিউটন। সেই উপাংশের মান কত হবে? 0 নিউটন। ওকে, এই কোশ্চেনটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20-এ। সো এই কোশ্চেনটা কোথায় আসছে? জাহাঙ্গীরনগর 19-20-এ আসছে। তারপর এখন বলছে একটা ম্যাথ, এখানে আমাদেরকে কি বলছে? এখানে আমাদেরকে বলছে ও এ বি সি একটি সামান্তরিক। তার মানে আমরা একটা সামান্তরিক আগে একটু আমাদের মতো করে এঁকে নেই। তো এখানে ধরো এরকম একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, চিন্তা করো। তাহলে এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকটা কি বলছে? ও এ বি সি সামান্তরিক। ও এ বি সি, এটা একটা সামান্তরিক, ঠিক আছে? সো এই ও এ বি সি সামান্তরিক এর সন্নিহিত বাহুদ্বয় ও এ এবং ওসি। তাহলে এই যে সন্নিহিত বাহুদ্বয় একটা হলো ও এ, আরেকটা বাহু হলো কি? ওসি। কর্ণ হলো ওবি। তো কর্ণ ওবি এর সাথে যথাক্রমে 30 ডিগ্রি ও 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো, কর্ণ ওবি এর সাথে যথাক্রমে 30 এবং 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা হলো আমাদের কর্ণ, এই সামান্তরিকের কর্ণ ওবি। এই কর্ণের সাথে তোমার কত কোণ তৈরি করে? বলছে এই কর্ণের সাথে যথাক্রমে 30 এবং 40 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে কর্ণের সাথে হলো কর্ণ ওবি, ওবি এর সাথে যথাক্রমে, তার মানে ও এ তৈরি করে 30 ডিগ্রি, ও এ তৈরি করে কত কোণ? ও এ তৈরি করে হলো তোমার 30 ডিগ্রি, আর ওবি তৈরি করে হলো 40 ডিগ্রি। ওকে, 40 ডিগ্রি, জাস্ট দেখে দেখে বলবা 40 ডিগ্রি। ওকে, এখন আসো, কর্ণের দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, এই জিনিসটার দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে ও এ ওসির দৈর্ঘ্য কত? ওই যে আমরা উপাংশ বিভাজন করছি, এখন এখানে তো আর 90 ডিগ্রি নাই, এখানে আমরা কিন্তু ভুলো লম্বাংশ ইউজ করতে পারবো না, ঠিক আছে? এখানে উপাংশের যে মেইন সূত্র সেটা ইউজ করতে হবে। তাহলে ও এ বরাবর যদি আমরা নেই, ও এ বরাবর যদি আমরা নেই, আমরা বলছি যেটার মান দেওয়া আছে, অর্থাৎ মাঝখানেরটা যেটা কর্ণ, সেটা হলো ওবি এর মানটা থাকলো, আর নিচে আমি লিখবো সাইন বাকি দুইটার মধ্যবর্তী কোণের যোগফল। তাহলে এই ও এ এবং ওসির যোগফল কত? 40 + 30 অর্থাৎ 70 ডিগ্রি। এরপর আমাদের আসে ওবি এর সাথে কত হবে? ওবি এর সাথে তুমি নিচ্ছ ও এর ভ্যালু, তাই না? তার মানে তোমার হলো বিপরীতটা সাইনের অনুপাত নিতে হবে। বিপরীতে কে আছে? 40 ডিগ্রি, তাহলে এখানে হবে সাইন 40। এটার মান কত আসবে তোমরা ব্যাকে বলো। ওবি এর মান বসাবা সুন্দর করে, ওবি এর মান বসাবা সুন্দর করে। ওবি এর মান আছে আমাদের 20, তাহলে এখানে 20 সাইন 40 বাই হলো তোমার সাইন 70 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাব। এরপর আমাদের আসে ওবি এর পর ওসি যদি আমি নেই সিমিলার, আমি এখান থেকে দেখে দেখে লিখে ফেলি 20 সাইন 40 জায়গায় জাস্ট সাইন 30, নিচে কিন্তু একদম সাইন 70 হবে। উপাংশ বিভাজন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এইগুলো ক্যালকুলেটারে বসাই দাও।
এগুলা ক্যালকুলেটারে বসাই দাও। 20 ইন্টু সাইন 40 বাই হলো সাইন 70, সাইন 70, তাহলে এটা কত হয়? এটা হয় আমার 13.68, 13.68 এত মিটার, এত মিটার। আচ্ছা সেন্টিমিটার বলছে, তাহলে সুন্দর করে যা বলছে তাই, সেন্টিমিটার। আর এখানে আমরা জাস্ট সাইনের জায়গায় যদি কি বসাই দিই, 30 জায়গায় জাস্ট 40 জায়গায় জাস্ট 30 বসাই দিই, তাহলে আমি ওসিটা পেয়ে যাব। এটা হলো 10.64 সেন্টিমিটার। দ্যাট ইজ আওয়ার আনসার। বুঝতে পারছো? খুবই সহজ, জাস্ট এভাবে দেখে দেখে আনসার করবা, দেখে দেখে আনসার করবা, নাকি চোখ বন্ধ করে আনসার করবা। চোখ বন্ধ করে আনসার করা যাবে না, দেখে দেখে আনসার করতে হবে, ঠিক আছে? দেখে দেখে আনসার করতে হবে। ওকে, এরপর একটি জাহাজ পূর্ব উত্তর দিকে, তাহলে এই যে পূর্ব উত্তর আসছে, জিনিসটা বুঝাই দেই, দিকগুলো আমরা বুঝাই দেই। এই ক্লাস করার পরে, এই প্লে লিস্ট কমপ্লিট করার পরে তুমি দেখবা যে দিক নিয়ে আর তোমার জীবনের কোনো দিন কোনো সমস্যা হচ্ছে না। যারা ভূগোল পড়ে তাদের মতো করে তুমি দিক বলতে পারবা। এটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয়, ঠিক আছে? দিক নিয়ে তোমার আর কোনো ধরনের কোনো কনফিউশন হবে না। তাহলে এটা হলো আমরা বলছি উত্তর, এটা হলো আমরা বলছি দক্ষিণ, এটা হলো আমাদের দক্ষিণ ছিল, এটা হলো আমাদের ছিল পূর্ব, এটা হলো আমাদের ছিল পশ্চিম, তাই না? পশ্চিম। আচ্ছা এবার আসো পূর্ব উত্তরের সাথে, তার মানে পূর্বটা হলো আগে দেওয়া আছে, যদি উত্তর পূর্ব বলতো তাহলে আমরা উত্তরের সাথে কোনটা নিতাম, কিন্তু এখানে দেওয়া আছে আগে কি পূর্ব, তাহলে পূর্ব উত্তরের সাথে, পূর্ব উত্তরের সাথে। এই যে দেখো ভাইয়া পূর্ব উত্তরের সাথে, তাহলে পূর্ব উত্তর কোনটা? এই অংশটা পূর্ব উত্তর, গত ক্লাসে তোমাদেরকে বলছি। তো বলছে পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে পূর্ব উত্তর, পূর্বের সাথে কোনটা আছে, কারণ আগে হলো পূর্বের কথা বলা আছে, আগে যেহেতু পূর্বের কথা বলা আছে এই জন্য কোনটা আমরা পূর্বের সাথে নেব। 60 ডিগ্রি কোণ 130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো, জাহাজটি যাত্রাবিন্দু হতে উত্তর ও কত দূর উত্তর ও কত দূর পশ্চিমে গেছে, তার মানে সে অ্যাকচুয়ালি গেছে হলো এইদিকে 130 কিলোমিটার, 130 কিলোমিটার গেছে এইদিকে। এখন আমাদের এটার উপাংশ নিতে হবে যে এক্স এর দিকে সে কত দূর গেছে, ধরো 130 কিলোমিটার যাওয়ার পর এই মানগুলো কত, মানে এই এক্স বরাবর মান কত, এই মানটা কত, এটা হলো আমাদের বের করতে হবে। এক্স বরাবর মান আমার বের করতে হবে, ওয়াই বরাবর মানটা কত। বুঝতে পারছো? সো সে এই জায়গায় কত দূর গেছে, এই জায়গায় কত দূর গেছে, কারণ বলছে পূর্ব দিকে কত দূর গেল, উত্তর দিকে কত দূর গেল। উত্তর দিকে হলো ওয়াই বরাবর মান, মানে 130-এর ওয়াই উপাংশ, আর পূর্ব হলো 130-এর এক্স এর উপাংশ। পূর্ব হলো 130-এর এক্স এর উপাংশ, উত্তর হলো 130-এর ওয়াই এর উপাংশ, ঠিক আছে? তো দেখো আমরা এটা চোখের পলকে সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি বলি যে তোমার ডি, ধরো দূরত্ব ডি, এটাকে আমরা এই যে ডি ধরলাম 130 কিলোমিটার, এটাকে আমরা ধরো ডি ধরলাম, তাহলে আমরা বলতে পারি না ডি ওয়াই, ডি ওয়াই হলো 130, যেহেতু কোনটা এক্সের সাথে আছে, ওয়াইয়ের সাথে সাইন হবে, সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি মান লিখবো। তারপর ডি এক্স, এটা হবে 130 কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি। তাহলে এটাই হলো তোমার ওয়াই মানে হলো উত্তর দিকে, উত্তর, আর এক্স মানে হলো পূর্ব দিকে। বুঝতে পারছো? এইটা হলো ডি ওয়াই, এটা হলো ডি এক্স। ক্লিয়ার? খুব সহজ একটা ম্যাথ। ওকে, বাকিটা ক্যালকুলেটর করে নিবা। এমসিকিউ নিজেকে জানো। আরও একটা এমসিকিউ বলছে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। একটা কাঠের খণ্ড, তাকে হলো আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকারী বল কত? বস্তুটির উপর আনুভূমিক দিকে কার্যকারী বল কত? তাহলে এখন দেখো কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে 200 নিউটন বল দ্বারা, তাহলে আনুভূমিক দিকে বল কত? তাহলে আনুভূমিকের সাথে যেহেতু কোণ, আনুভূমিকের দিকে বল আমরা কিন্তু বের করে ফেলতে পারবো, অর্থাৎ এফ এক্স বলছে। সো এটা হবে কি 200 কস, 200 কস কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি মানে হাফ, সো এটা হবে 100 নিউটন। আমাদের আনসার হবে কি ডি। এরপর আমাদেরকে বলছে যে তোমার কোন স্থানে বাতাস 30 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে, পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে, কোণে দক্ষিণ দিকে বইছে। তাহলে ওই যে বলছি দক্ষিণ পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণে হলো দক্ষিণ দিকে বইছে, তাহলে জিনিসটা হবে কি, আমরা যদি এইভাবে আঁকি, তো আমরা বলছি পশ্চিম কোণটা, এটা হলো পশ্চিম আর এটা হলো তোমার দক্ষিণ, তাহলে পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইতেছে 45, আচ্ছা সরি
পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে? ওকে, এটা হলো পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণে। এবার আসো 45 ডিগ্রি কোণে বাতাস হলো 30 কিলোমিটার পার আওয়ার, 30 km পার আওয়ার বইছে। এখন আমাকে বলছে বেগের পূর্বমুখী উপাংশের মান কত। আচ্ছা বলো তো, পশ্চিমের দিকের উপাংশ যা হবে পূর্বের দিকের উপাংশ জাস্ট কি হবে, তার বিপরীত হবে। পশ্চিমের উপাংশ যা হবে পূর্বের উপাংশ তার বিপরীত হবে। তাহলে তুমি পশ্চিম দিকের উপাংশটা বের করো, 30 cos 40 ডিগ্রি। পশ্চিমের উপাংশের সাথে পূর্বের উপাংশ বিয়োগ হবে, তাহলে বি ধরো আনুভূমিক পশ্চিম বা বি পশ্চিম, এটা হবে 30 cos 45 ডিগ্রি। তাহলে তুমি যদি এটা সলভ করো তোমার এটার মান আসবে 21.21। এখন দেখো তোমার পূর্ব দিকের সাথে জাস্ট কি হবে, দিকটা বিপরীত হবে, আর সবই তো কি থাকবে, সেম থাকবে, আর সবই সেম থাকবে, তাহলে এটা হবে 21.21। এত বুঝতে পারছো? আচ্ছা, সো এই ম্যাথটা দেখো, এগুলো বোঝা যাচ্ছে কিনা তোমাদের কাছে? তো তোমরা যদি এইটা বুঝে থাকো, আমরা ডিরেক্ট হলো এমসিকিউতে চলে যাই। আমাদের সরি, আমরা হলো আমাদের একটু তোমাদের হোমওয়ার্কটাতে চলে যাই। আজকের ক্লাস হলো আমাদের এতটুকু পর্যন্তই ছিল, সো এতটুকুই হলো তোমরা ক্লাস করবা। এরপর হলো আমাদের হোমওয়ার্কটা। আমাদের হোমওয়ার্কে তোমাদেরকে বলা হয়েছে কি, আমি কোশ্চেনটা একটু বলে দিই, এটা বাসা অবশ্যই ট্রাই করবা এবং নেক্সট ক্লাস শুরুতে আমরা এটা সলভ করব। তো এখানে আমাকে বলছে এক মানের একটি বলকে দুইটি উপাংশে বিশ্লেষণ করলে একটি উপাংশ যদি বলটির সমমানের হয়, দুইটা উপাংশতে আমরা এক মানের একটা বলকে বিশ্লেষণ করতেছি, একটা উপাংশ যদি বলটির সমমানের হয়, একটা উপাংশ বলের কি হয়েছে, সমমানের হয়েছে, এবং এর সাথে সমকোণ উৎপন্ন করছে, তার মানে মান সমান, আবার হলো সমকোণ তৈরি করছে, তবে অপর উপাংশটির মান ও দিক নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা হলো তোমরা বাসায় ট্রাই করবা, অবশ্যই ট্রাই করবা, এবং ট্রাই করা শেষ হলে তোমরা নেক্সট লেকচারে যাবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। দেখা হবে আমাদের অন্য কোনো লেকচারে, অন্য কোনো ক্লাসে। আমরা হলো লেকচার 4 খুব শীঘ্রই আপলোড দেব, তো লেকচার 4-এ দেখা হবে ইনশাল্লাহ। আজকে হলো এতটুকুই, লেকচার 3 আমাদের এতটুকুই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।